শুধু একটা সাধারণ গ্রামের ছেলে মনে করত, কিন্তু সে আসলে ভবিষ্যতে ইতিহাসের সবচেয়ে মহান রাজা হিসেবে পরিচিত হবে। অনেক বছর আগে গ্রে নামের এক ব্যক্তি অনাথ অবস্থা থেকে উঠে এসে পুরো বিশ্বই বিজেতা হয়ে উঠেছিল। তার সামনে কেউই টিকতে পারেনি, যে তার বিরোধিতা করার সাহস দেখিয়েছে তাকে সে বিন্দুমাত্র দয়া না করে মুছে ফেলেছে। কিন্তু এত ক্ষমতা আর সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও তার জীবন ছিল অসম্পূর্ণ, কারণ সে ছিল ভীষণ একা। একদিন হঠাৎ তার মনে হলো যেন সে কোনো আলোকিত সমুদ্রে ডুবে যাচ্ছে, আর তখন একটি কণ্ঠস্বর তাকে বলে পরবর্তী জীবনে তাকে আলো খুঁজতে নিতে হবে। সেই মুহূর্তে রাজা বুঝতে পারে তার মৃত্যু হয়ে গেছে। পরের সেকেন্ডে সে একটি ঝাপসা করে চোখ খুলে দেখে দুটি অচেনা মুখ তার উপরে ঝুঁকে আছে। তারা তাকে আর্থার বলে ডাকছে এবং নিজেদের মধ্যে কথা বলছে যে তাদের আসলে তাদের জীবনে কত আনন্দ আর শক্তি নিয়ে এসেছে। আর্থার কিছুই বুঝতে পারে না এরা কারা, সে এখন কোথায় আছে। তবে একটা বিষয় সে স্পষ্ট বুঝতে পারে, তার পুনর্জন্ম হয়েছে। ওটাও তার আগের জন্মের সমস্ত স্মৃতি আর জ্ঞান সাথে নিয়ে। একসময়ের মহান রাজা যে এখন একটি সাধারণ শিশু, আর্থারের নামে এই নতুন জীবন তার কাছে অনেকটা অদ্ভুত মনে হয়। সে নিজের শরীর ঠিকমতো কন্ট্রোলও করতে পারে না। যখন তার বাবা-মা তার ডাইপার বদলায়, তখন সে ভিতরে ভিতরে লজ্জা অনুভব করে। একদিন সে তার বাবাকে জাদু ব্যবহার করে নিজের শরীর শক্তিশালী করতে দেখে, যাতে একাই পুরো ক্ষেত চাষ করতে পারেন। এরপর সে তার মাকে দেখে যে আহত কাউকে জাদুর মাধ্যমে সুস্থ করে তুলতে পারে। আর এখান থেকে আর্থারের মনে কৌতূহল জন্মায়, আর সে বুঝতে পারে এটা তার আগের পৃথিবী না, কারণ এখানে জাদুই বাস্তবতা। শীঘ্রই সে জানতে পারে তার বাবা-মা একজন অ্যাডভেঞ্চারার, যিনি প্রায় সময় ওনার বন্ধুদের সঙ্গে দানব শিকারে যান। সে বুঝতে পারে এই পৃথিবীতে প্রত্যেকের কাছে অস্ত্র রাখার স্বাধীনতা আছে, যা একে বিপজ্জনক জায়গায় পরিণত করেছে। এই জন্য আর্থার সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব তাকে শক্তিশালী হতে হবে, যেন সে টিকে থাকতে পারে। কিন্তু সমস্যা হলো সে এখন একটি ছোট শিশু, যে তার মায়ের লোরি শুনলে ভেঙে পড়ে। তবুও সে ধীরে ধীরে নিজের হতাশা কন্ট্রোল করতে শিখে এবং এই শান্ত মুহূর্তগুলো উপভোগ করতে শুরু করে। কারণ আগের জীবনে ঘুমের মধ্যে তার উপর হামলার ভয় থাকতো। কয়েক মাস কেটে যাওয়ার পর আর্থার এখন হামাগুড়ি দিয়ে চলতে পারে। সে ঘুমানোর ভান করে যেন তার মা তাকে একা রেখে যান। তারপর চুপি চুপি বাড়ির লাইব্রেরিতে ঢুকে পড়ে, যেখানে নতুন পৃথিবীর সম্পর্কে বই পড়তে শুরু করে। সে জানতে পারে যে মহাদেশে তারা বাস করে তার দক্ষিণে একটি মানব রাজ্য এবং উত্তরে এলফদের দেশ রয়েছে। মানব রাজ্যে একজন মানুষ রাজা শাসন করে, তবে তার আগের জীবনের মতো এখানে সিংহাসনের জন্য রক্তাক্ত যুদ্ধ হয় না। রাজার সন্তান উত্তরাধিকারী হয়। এরপর সে জাদু নিয়ে একটি বই খুঁজে পায়, তখন সে বুঝতে পারে এই জাদুর কারণে এই পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তি পিছিয়ে আছে। বইয়ে লেখা আছে মাত্র 1% মানুষ জাদু ব্যবহার করতে পারে, কারণ জাদু ক্ষমতা সাধারণত তার বাবা-মায়ের উপর নির্ভর করে। ম্যাজিক ব্যবহারকারীদের দুইটা ধরন আছে। প্রথমত হচ্ছে অগমেন্টার, যারা মানা ব্যবহার করে নিজেদের শারীরিক শক্তি ব্যাপকভাবে বাড়ায় এবং যোদ্ধার মতো লড়াই করে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে মেজদের, যারা শরীরের বাইরে মানা ছেড়ে বিভিন্ন মন্ত্র প্রয়োগ করে। আর্থার জানতে পারে তার বাবা একজন মানা অগমেন্টার, কিন্তু তার মায়ের হিলিং ক্ষমতা দেখে সে মনে করে তিনি কোনো সাধারণ মেজ না, তার ক্ষমতার মধ্যে বিশেষ কিছু আছে। কিন্তু আপাতত সে বিষয়টি মাথা থেকে সরিয়ে রাখে এবং এই সব প্রক্রিয়া সম্পর্কে পড়তে থাকে। বইয়ে লেখা আছে জাদু ব্যবহার করতে হলে একটি মানা কোড তৈরি করতে হয়, যে মানা কোড শরীরের ভিতরে থাকা মানাকে এক বিন্দুতে ঘনীভূত করে তৈরি হয়। বেশিরভাগ মানুষ কৈশোরের সময় এটা অর্জন করতে পারে, আর একটি শক্তিশালী মানা কোড গড়ে তুলতে বছরের পর বছর লেগে যায়। তার আগের জীবনে সে নিজের দেহের অভ্যন্তরীণ শক্তি, যাকে কাই বলা হতো, সেটা নিয়ন্ত্রণ করতে পারত। আর কাই কোড তৈরি করা অনেকটা মানা কোড তৈরির মতোই ছিল। আর্থার নিজের শরীরের ভিতরে মানা ফোকাস করা শুরু করে। এই আশা যে এটা হবে নতুন দিনে শক্তিশালী হওয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু যখনই সে মানা কোড ঘটনার কাছাকাছি পৌঁছায়, তখনই তার মা তাকে খুঁজে পেয়ে আবার বিছানায় নেমে যান। চোখের পলকে 2 বছর কেটে যায়। একদিন যখন তার মা তার সম্পর্কে ডায়েরি লিখছিলেন, আর্থার বাইরে গিয়ে তার বাবার কাছ থেকে তলোয়ার চালানো শিখতে শুরু করে। আর যখনই সে কাঠের লাঠিকে তলোয়ার ভেবে ঘোরাতে থাকে, তখনই তার মা বাইরে আসে। আর তার হাজবেন্ডের উপরে রাগ করেন, ছেলেটা ঠিকমতো হাঁটতেই শিখে না, তিনি তাকে তলোয়ার শেখাচ্ছে। আর্থারের কাছে এটা কোনো শখ ছিল না, কারণ সে এখন ভালো করে বুঝে গেছে এই বাড়ির আসল বস তার মা। মাঝে মাঝে তার মা তাকে কাছের শহরে নিয়ে যায়। আর্থার সেখানে গিয়ে দারুণ খুশি হয়, কারণ এতে সে পৃথিবীকে ভালো করে বুঝতে পারে। নানা ধরনের অস্ত্র, অদ্ভুত সব জিনিস, সবকিছু তাকে আকর্ষণ করে। কিন্তু সবচেয়ে বেশি তাকে যেটা টানে ওটা হচ্ছে ম্যাজিক। আর শহরে থাকলে সে সবচেয়ে বেশি ম্যাজিক দেখার সুযোগ পায়। এসবের পাশাপাশি আর্থার তার বাবা মায়ের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটায়। যদিও সে বাচ্চার দেহে আটকে থাকাটা তার অস্বস্তিকর লাগে, তবুও সে ধীরে ধীরে শান্তি জীবনকে ভালোবাসতে শুরু করে। তার বাবা মা তার প্রতিটি চাহিদার খেয়াল রাখে না, এটা তাকে তার আগের জীবনের কথা মনে করিয়ে দেয়, যেখানে সে একটা পরিবারের জন্য আকুল ছিল, কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। একদিন সে দেখে তার বাবা নিজের শক্তি বাড়াতে ম্যাজিক অনুশীলন করছে। আর্থার আগ্রহ নিয়ে তা পর্যবেক্ষণ করে আর শিখতে চায়, কিন্তু তার বাবা সর্বোচ্চ চেষ্টা করে মাটি থেকে কষ্ট করে একটা পাথর ফেলতে পারেন। আর্থার তাতে খুব একটা মুগ্ধ হয় না, কারণ তার মতে হাতে পাথর ওঠানো এর থেকে অনেক ফাস্ট হতো। তখন তার মা কাছে এসে তাকে বোঝে এটা তার বাবার সেরা চেষ্টা ছিল না। আর দ্বিতীয় রাউন্ডে তার বাবার পারফরমেন্স অনেক ভালো হয়। নিজের ওয়াইফকে মুগ্ধ করতে আর্থারের বাবা আবার সমস্ত শক্তি ঢেলে দেন এবং একের পর এক শক্তিশালী আঘাত করে, যার ফলে মাটি পর্যন্ত কেঁপে ওঠে। এবার আর্থার সত্যি শক হয়ে যায়। তার মা তখন পুরো আত্মবিশ্বাসের সাথে বলে এবার হলে আর্থার এক শক্তিশালী যোদ্ধা হবে। আর্থার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে চায়, কিন্তু তার মা তাকে ঘুম পাড়াতে নিয়ে যায়।
তখন লাইব্রেরির পাশ দিয়ে যাওয়ার সময় সে বই পড়ার অনুমতি চায়। তারপর প্রথমে না করে দেয়, কিন্তু তার নিষ্পাপ অনুরোধে শেষ পর্যন্ত তার মন গলে যায়। সে তাকে বইয়ের সাথে একা রেখে তার সামনের কাছে চলে যায়। আর্থার পুরো শরীরের শক্তি একত্র করে মানাকে তৈরি করার চেষ্টা শুরু করে, যেটা সে গত 20 বছর ধরে গোপনে অনুশীলন করছিল। আর তখন হঠাৎ তার শরীরের ভেতরে মানাপুর তৈরি হয়ে যায়। পরের মুহূর্তে এক প্রচন্ড বিস্ফোরণ ঘটে, পুরো বাড়ি কেঁপে ওঠে। আর্থারের বাবা তার মাকে বাঁচাতে গিয়ে আহত হয়ে যায়। দুইজনই ভয় পেয়ে যান, তারা ভাবেন হয়তো তাদের ছেলে বিপদে পড়েছে। কিন্তু ভিতরে ঢুকে তারা অবাক হয়ে যায়, আর্থার সোনালি আলোয় মোড়ানো অবস্থায় বাতাসে ভাসছে। তখন সে গর্বিত এক হাসি দিয়ে বলে, এখন সে অবশেষে ম্যাজিক ব্যবহার করতে পারে। সে মাটিতে নেমে তাদের দিকে আসতেছিল, কিন্তু তখন ছাদের ধ্বংসাবশেষ তার উপর পড়তে শুরু করে। আর্থার ভয় পেয়ে যায়, তার মনে হয় এটাই হয়তো তার জীবনের শেষ। কিন্তু তার বাবা মা বিন্দুমাত্র দ্বিধা না করে তার দিকে ছুটে যান এবং নিজেদের শরীর দিয়ে তাকে রক্ষা করেন। সেই মুহূর্তে আর্থার প্রথমবার উপলব্ধি করে তার বাবা মায়ের স্বভাব প্রবৃত্তি শুধু তাকে রক্ষা করা। তারা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আর্থার সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায়, তার আগে জীবনে সে এমন অনুভূতি কখনো পায়নি। সেখানে বাবা মা শুধু গর্ব আর প্রত্যাশাই দেখাতেন, এর থেকে বেশি কিছু না। এই নতুন অনুভূতি কি ভাবতে ভাবতে আর্থারের চোখে জল এসে যায়, আর অবচেতনভাবে সে তার মায়ের বুকে জড়িয়ে পড়ে। কয়েক বছর পর আর্থার এক কিশোরে পরিণত হয় এবং তার বাবার কাছ থেকে যুদ্ধ কৌশল শিখতে শুরু করে। তারা দুজন বাগানে একে অপরের মুখোমুখি দাঁড়ায়, যেখানে রেনল্ড মানে তার বাবা তাকে নিজের স্পেশাল গ্লাভস দিতে চান, কিন্তু আর্থার না করে দেয়, কারণ সে জানে এই বয়সে সে এগুলো সামলাতে পারবে না। এর বদলে সে একটা কাঠের শট তুলে নেয়, আর তার বাবাও এমনটাই করে। কোনো দেরি না করে আর্থার আক্রমণ শুরু করে, আর টানা 3টি আঘাত করে, কিন্তু রেনল্ড অনেক বেশি শক্তিশালী আর সহজে প্রতিটি আঘাত ঠেকিয়ে দেয়। আর্থার বুঝে যায় তার বাবা মানা ব্যবহার করে কাঠের তলোয়ারকে শক্তিশালী করছে। সে একই কাজ করার সিদ্ধান্ত নেয় এবং নিজের সমস্ত শক্তি কাঠের তলোয়ারে ঢেলে দেয়। কয়েক মুহূর্ত পর সে আবার তার বাবার দিকে ছুটে যায়, আর এবার রেনল্ড সত্যি অবাক হয়ে যায় যখন আর্থারের আঘাতে তার প্রতিরক্ষার কাঠের অস্ত্র মাঝখান থেকে ভেঙে যায়। আর্থার হিসেবে তার কান বোধহয় ভালো ছিল, কিন্তু রেনল্ড শান্তভাবে জবাব দেয়, আসল ব্যাপার হলো দক্ষতা। তবুও তিনি বুঝতে পারেন আর্থারের বিরল প্রতিভা। এজন্য কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি তার ওয়াইফকে বলেন আর্থারকে শহরের বাইরে কোনো দক্ষ শিক্ষকের কাছে পাঠানো উচিত। তার মা এলে সম্পূর্ণ আপত্তি জানায়, কারণ তিনি তার 4 বছরের ছেলেকে দূরে পাঠাতে চান না। রেনল্ড বোঝে এত অল্প বয়সে আর্থার শক্তি অস্বাভাবিক, আর সে সঠিক নির্দেশনা না পেলে তা বিপজ্জনক হতে পারে। এর আগে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আর্থার নিজে বলে ওঠে, আমরা সবাই একসাথে যাব। আইডিয়াটা যদিও অদ্ভুত, কিন্তু শেষ পর্যন্ত তার বাবা মা রাজি হয়ে যায়। কয়েকদিন পর রেনল্ড আর অ্যালেস্টাদের পুরনো দলের সদস্যদের সাথে যোগ দেয়। আর্থার সবাইকে ভদ্রভাবে নিজে পরিচয় দেয়। দলে ছিল অ্যাডাম, লিরা, অ্যাঞ্জেলা, কাউবি, ওয়েন, হেলেন, আর্চার আর জেসমিন। যে কোনো একটা কারণে অদ্ভুত দৃষ্টিতে আর্থারের দিকে তাকিয়ে থাকে। তাদের যাত্রা শুরু হয়ে যায়। আর্থার খেয়াল করে পৃথিবীর পরিবহন ব্যবস্থা এখনো বেশ পুরনো। তার আগের জীবনে যেখানে এয়ার ট্যাক্সি সর্বোচ্চ ছিল, এখানে এখনো গরুর গাড়ি ভরসা। এরপরে তারা খাবারের জন্য এক জায়গায় থামে, কিন্তু খাবারের মধ্যে জঙ্গলে দানবেরা বেরিয়ে আসে, আর পরিকল্পনা ভেস্তে যায়। জেসমিন মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে, তার 2টি ড্যাগার বের করে সামনে যে ব্যক্তি পায় তাকে কেটে ফেলে। রেনল্ড, অ্যাডাম আর হেলেন নিজের অস্ত্র দিয়ে অনেক দানবদের শেষ করে। এদিকে ডার্ডেন আর অ্যাঞ্জেলা তাদের ম্যাজিক ব্যবহার করে বাকি দানবদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়। সেই রাতে তারা দানবদের মাংস খায়। একটু পরে অ্যালেক্স খেয়াল করে রেনল্ডের হাত এখনো রক্তাক্ত। সে তাকে সুস্থ করার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গে দলের অন্য সদস্যরা প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করে। এতে আর্থার কিছুক্ষণের জন্য বিভ্রান্ত থাকে, তারপর সে বুঝতে পারে তার মা একজন অত্যন্ত বিরল হিলার মেজ, আর এই কারণে তাকে সবসময় অপহরণের ঝুঁকিতে থাকতে হয়। এই কারণে তারা শহরের গ্রামে লুকিয়েছিল। তার হিলিং ম্যাজিক নিখুঁতভাবে কাজ করে। এরপর অ্যাডাম বলে তার একটু অনুশীলন দরকার, সে আর্থারকে ট্রেনিং এর জন্য ডাকে। আর্থার এতে রাজি হয়। অ্যাডাম তার বর্ষায় ধারালো অংশ কাপড় দিয়ে ভরে নেয়, যেন গুরুতর কোনো আঘাত না লাগে। দুইজনে অস্ত্রমালা দিয়ে চার্জ করে প্রস্তুত হয়। কিন্তু অ্যাডাম স্তব্ধ হয়ে যায় যখন আর্থার প্রথমে ম্যাজিক দিয়ে নিজের গতি বাড়িয়ে লাইটনিং ফাস্ট অ্যাডামের দিকে ধেয়ে যায়। আর হঠাৎ অদৃশ্য তার পিছনে উপস্থিত হয়। অ্যাডাম পুরোপুরি হতভম্ব হয়ে যায়। দুর্ভাগ্যবশত তখনই আর্থার পা একটু পিছলে যায়, আর সে এক মুহূর্তে অ্যাডাম পাল্টা আঘাতের সুযোগ পায়। দেখতে দেখতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর্থারের ক্ষমতা দেখে সবাই বিস্মিত হয়ে যায়, কিন্তু তার হালকা শরীরের কারণে সে আকাশে ছিটকে যায়। অবস্থা খারাপ হওয়ার আগে অ্যাঞ্জেলা তার উইং ম্যাজিক ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়। আর্থার নিরাপদে মাটিতে নেমে আসে। এদিকে দলের অন্যরা অ্যাডামকে বকাঝকা করে, কারণ সে একটা ছোট ছেলের সাথে বেশি কঠোর হয়েছে। অ্যাডাম নিজেকে সাফাই দিয়ে বলে ছেলেটা দেখতে যেমন, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু কেউ তার কথা খুব একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে জেসমিন আর্থারের দক্ষতায় বেশ মুগ্ধ, আর সে তার কৌশল নিয়ে প্রশ্ন করতে থাকে। পরের কয়েকদিন অনেক দ্রুত কেটে যায়। আর্থার দলে প্রায় সবার সাথে অনুশীলন করে, একসাথে খায়, ঘুমায়, এরপর আবারও প্র্যাকটিস করতে নেমে যায়। সে অ্যাডামের কাছ থেকে কাছাকাছি যুদ্ধ কৌশল শিখে, রেন্ডের কাছ থেকে শারীরিক শক্তি অনুশীলন, হেলেনের কাছ থেকে তীরন্দাজ, আর জেসমিনের কাছ থেকে দ্রুত দৌড়ানো। আর এমনটা মনে হয় জেসমিনের সেই ছোট ছেলেটাকে বেশ পছন্দ হয়ে গেছে। একদিন জেসমিন মজা করে তার ছোট তলায় একটু বেবি অয়েল মেখে তাকে মিউজিক পার্টিতে নিয়ে যাওয়ার ভান করে, কিন্তু তার মা চান না আর্থার ঝুঁকিতে পড়ুক, এজন্য সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে নেয়। কিছুদিন পর তারা আবার গরুর গাড়িতে যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎ অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, আর তাদের সেখানে থামতে হয়। পরের মুহূর্তে তীরের গুলি শুরু হয়। আর্থার নিজের কাছে ফিরে আসে, আর রেনল্ড তার উইং ম্যাজিক ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়। কিছুদিন পর তারা আবার গরুর গাড়িতে যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎ অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, আর তাদের সেখানে থামতে হয়। পরের মুহূর্তে তীরের গুলি শুরু হয়। আর্থার নিজের কাছে ফিরে আসে, আর রেনল্ড তার উইং ম্যাজিক ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়। কিছুদিন পর তারা আবার গরুর গাড়িতে যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎ অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, আর তাদের সেখানে থামতে হয়। পরের মুহূর্তে তীরের গুলি শুরু হয়। আর্থার নিজের কাছে ফিরে আসে, আর রেনল্ড তার উইং ম্যাজিক ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়। কিছুদিন পর তারা আবার গরুর গাড়িতে যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎ অদ্ভুত পরিস্থিতি ত
দৃষ্টি তাদের দিকে নেমে আসে। আর্থার সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা ডাকাতদের অতর্কিত হামলা। রেনোর আর অ্যাডাম চিন্তা না করে গাড়ির সামনে লাফিয়ে পড়ে। অ্যাঞ্জেলা তার উড ম্যাজিক দিয়ে তাদের দিকে আসা তীরগুলো মাঝ আকাশে উড়িয়ে দেয়। আর্থার বাইরে তাকিয়ে দেখে তারা চারদিক থেকে ডাকাতদের দ্বারা ঘেরা। এক চতুর ডাকাত নেতা তাদেরকে আদেশ দেয়, এলিস আর আর্থারকে কোনো ক্ষতি করা যাবে না, বাকিদের মেরে ফেলতে হবে, কারণ এদের জীবিত ধরে বেশি দামে বিক্রি করা যাবে। সব ডাকাত উন্মুক্ত হয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রেনোর আর তার সঙ্গীরা একের পর এক ডাকাতকে মারতে থাকে। আর্থার স্পষ্ট দেখতে পায় ব্যক্তিগত শক্তির দিক থেকে তারা অনেক বেশি শক্তিশালী। আসল সমস্যা শুরু হয় যখন ডাকাতরা তাদের সংখ্যার সুবিধা নিয়ে ঘিরে ফেলে। দীর্ঘলড়াই দলের সদস্যরা ক্লান্ত হয়ে পড়তে থাকে। তখন ডাকাত নেতা সরাসরি রেনোর মুখোমুখি হয় এবং তাকে প্রচন্ড আঘাতে ছুড়ে মারে সেই গাড়ির উপরে যেখানে আর্থার বসেছিল। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। অ্যালিস সঙ্গে সঙ্গে রেনোর সাহায্যে এগিয়ে যায়, কিন্তু রেনোর তাকে ম্যাজিক ব্যবহার করতে নিষেধ করে, কারণ এতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সে নিজে দাঁড়িয়ে আর্থারকে বলে সে যেন তার মাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়, কারণ ডাকাত নেতাকে সে নিজে সামলাবে। আর্থার স্পষ্ট লড়াই করতে চায় আর আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে গুন্ডাদের সামলাতে পারবে। কিন্তু তার বাবা চিৎকার করে ওঠেন, তোমার শক্তি তোমার মাকে রক্ষা করতে ব্যবহার করো, কারণ সে গর্ভবতী। এক মুহূর্তের জন্য আর্থারের মাথায় আসে এত কিছু করার সময় কখন পেল, কিন্তু সে আর দেরি না করে অ্যালিসকে নিয়ে দৌড় দেয়। ডাকাত নেতা তাদের পিছু নিতে চায়, কিন্তু রেনো তার উপরে আবার আক্রমণ করে, যার কারণে তাকে প্রতিরক্ষায় যেতে হয়। এদিকে আর্থার দৌড়াতে থাকে, কিন্তু কিছু দূর যেতে তার পথ কয়েকজন শত্রু ঘিরে ফেলে। সৌভাগ্যবশত তার সঙ্গীরা অত্যন্ত পেশাদার আর এক এক করে সব ডাকাতকে শেষ করে দেয়। সে দ্রুত ধন্যবাদ জানিয়ে আবার পুরো গতিতে ছুটতে থাকে, কিন্তু হঠাৎ এক মেষ তাদের উপরে আক্রমণ করে আর তার উড়ন শক্তি দিয়ে সরাসরি আঘাত করে। আর্থার সিদ্ধান্ত নেয় প্রথমে তার মাকে নিরাপদে সরাতে হবে, কিন্তু আঘাতের সবচেয়ে বেশি প্রভাব পড়ে তার উপর, আর সে বাতাসে ছিটকে সোজা সেই পাহাড়ের নিচে পড়ে যায়। পড়তে পড়তে সে মনে মনে ঠিক করে সে একা মরবে না। কোমরের রশিবাঁধা ব্যাগে সে আক্রমণকারী দিকে ছুড়ে দেয়, শত্রু তার সঙ্গে নিচে পড়ে যায়। ডায়ানা আর অ্যাঞ্জেলা দ্রুত ম্যাজিক ব্যবহার করে ছোট্ট আর্থারকে বাঁচানোর চেষ্টা করে। অ্যালিস চোখে জল নিয়ে তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু এই পুরো মুহূর্তে আর্থার অদ্ভুত এক শান্তি অনুভব করে, যেন সে কিছু অর্জন করে নিয়েছে। সে ভাবতে থাকে এটা একটি শোক। ঠিক তখনই তার চোখে জল আসে, কারণ সে বুঝতে পারে সে বড় ভাই হতে যাচ্ছিল, কিন্তু হয়তো এই জীবন এখানেই শেষ। কিন্তু পড়ে যাওয়ার পর যখন আর্থার চোখ খুলে সে দেখে সে এখনো বেঁচে আছে। সে বিভ্রান্ত হয়ে চারপাশ দেখে, হঠাৎ তখন তার নিচের মাটি কাঁপতে শুরু করে, আর তার দিকে কিছু একটা এগিয়ে আসছে। উঠে দাঁড়াতে গিয়ে সে দেখে এক ভয়ঙ্কর দানব তার নাম ধরে ডাকছে। এটা শুনে আর্থার ভয়ে জমে যায়, কিন্তু সে জন্মগত যোদ্ধা, যে লড়াই না করে হার মানবে না। সে দানবের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দানব সহজে তাকে দূরে ছুঁড়ে ফেলে। কষ্ট করে উঠে দাঁড়ানোর পর দানব তাকে বলে তার এখন অনেক কিছু শেখার বাকি। তারপর সে আশ্বাস দিয়ে বলে, আমি তোমার শত্রু নই, বরং তোমার বন্ধু। আর্থার কিছুই বুঝতে পারে না এটা আসলে কি হচ্ছে। হঠাৎ দানবটি তার জন্য ফল তুলতে শুরু করে, তখন সে বলে, আরে তোমাকে খেতে হবে, তারপর কথা হবে, না হলে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। অন্য কোনো উপায় না দেখে আর্থার দ্রুত খেয়ে নেয়। খাওয়ার পর সে জিজ্ঞেস করে তার বাবা মা কি ঠিক আছেন। দানবটি তাকে এক দৃশ্য দেখায় যেখানে তার বাবা মা তাদের বন্ধুরা ডাকাতদের সঙ্গে লড়াই করেছিল, আর এখন সেই রাস্তায় ডাকাতদের লাশে ভরা ছিল। এটা এমন জানায় যে তার আপনজনরা সবাই বেঁচে আছে এবং কয়েকদিন আগে আবার যাত্রা শুরু করেছে। এই কথা শুনে আর্থারের চোখে স্বস্তির জল আসে। সে দানবের নাম জানতে চায় যেন তাকে ঠিকমতো ধন্যবাদ জানাতে পারে। দানবটি নিজের নাম বলে সিলভিয়া। কয়েকদিন কেটে যায়, আর্থার এখনো সিলভিয়ার গুহায় থাকে। ক্ষত পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত সে ফল খেয়ে দিন কাটায়। সে যত দ্রুত সম্ভব তার বাবা মায়ের কাছে ফিরতে চায়, কিন্তু সিলভিয়া জানে এটা এত সহজ না, কারণ মাঝখানে এমন এক জঙ্গল আছে যা ভয়ঙ্কর দানব আর ক্রিমিনালস দিয়ে ভরা। তবে সিলভিয়ার কাছে আরেকটি উপায় আছে, এটা স্পেস টাইমের একটি ছিদ্র তৈরি করে সরাসরি পৌঁছে দেওয়া, কিন্তু এতে অনেক সময় লাগে। আর্থার বিষয়টি বুঝতে পারে। সিলভিয়া যখন স্পেস টাইম পোর্টাল তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, তখন সে নিজের দক্ষতা অনুশীলন চালিয়ে যায়। ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হয়ে যায় সিলভিয়া দেখতে যত ভয়ঙ্কর ডিমনের মতো হোক, বাস্তবে সে অত্যন্ত নরম মনে, আর তার চেয়েও বড় কথা, সে সত্যি আর্থারের প্রতি আন্তরিকভাবে যত্নশীল। একদিন আর্থার যখন নিজের মানা করে মনোযোগ দিয়ে অনুশীলন করছিল, তখন সিলভিয়া সিদ্ধান্ত নেয় সে তাকে এমন একটি কৌশল শেখাবে যা সাধারণত মানুষ জানে না। সে উড থেকে সরাসরি মানশক্তি সংগ্রহ করে আর নিজের হাতে একটি গণশক্তির বল তৈরি করে। এটা দেখে আর্থার সত্যি অবাক হয়ে যায়, কারণ এমন কিছু সে আগে কখনো দেখেনি। সিলভিয়া তখন ব্যাখ্যা করে, অধিকাংশ মানুষ মনে করে তারা হয় মানুষ শোষণ করতে পারে, নয়তো সেটা ব্যবহার করতে পারে। দুইটা একসাথে কখনো সম্ভব না। কিন্তু প্রকৃতিতে এমন অনেকে আছে যারা একই সময় দুইটা কাজ অনায়াসে করতে পারে। সে আর্থারকে এই কৌশল শেখাতে প্রস্তুত হয়, কিন্তু তার আগে সে একটি প্রশ্ন করে, তুমি যদি অনেক শক্তিশালী হয়ে ওঠো, তাহলে সেই শক্তি দিয়ে তুমি কি করবে? আর্থার কিছুক্ষণ ভেবে সোজা সাপটা উত্তর দেয়, স্ট্রং হওয়ার পর আমি তাদের সবাইকে মেরে ফেলবো যারা আমার আপনজনদের আঘাত করার চেষ্টা করবে। এই উত্তর শুনে সিলভিয়ার আচরণ বদলে যায়, সে আর্থারকে ধরে ঠেলে দেয়। আর্থার রেগে যায়, বিভ্রান্ত হয়, কিন্তু সিলভিয়া তাকে শান্তভাবে জানায় সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে, কারণ সে এমন কাউকে নলেজ দিতে পারে না যার চিন্তা কেবল হিংস্র আর বিকৃত। আর্থার এটা শুনে স্তব্ধ হয়ে যায়, কারণ তার আগের জীবনে তাকে এটাই শেখানো হয়েছিল, শত্রুকে হত্যা করলে শক্তি পাওয়া যায়। কিন্তু যখন সিলভিয়া তাকে জিজ্ঞেস করে সবসময় হিংসা নিয়ে ভাবতে তোমার ভালো লাগে, তখন তার কাছে কোনো উত্তর থাকে না। সে
সে চুপ করে যায়। সিলভিয়া তখন বলে শক্তি শুধু ধ্বংসের জন্য হয় না। আর সে চায় না আপনার নিজের জীবন, রক্ত ও সহিংসতায় নষ্ট করুক। তার কথা আর্থারের হৃদয় ছুঁয়ে যায়, তার এমনটা ফিল হয় সিলভিয়া যেন তার আগের জীবনের সম্পর্কে সবকিছু জানে। সে আবার একই প্রশ্ন করে, শক্তিশালী হলে তুমি কি করবে? এবার আর্থার একটু থেমে সৎভাবে উত্তর দেয়, আমি তাদের রক্ষা করব যাদের আমি সত্যিই ভালোবাসি। এই উত্তর শুনে সিলভিয়া সত্যি খুশি হয়ে যায়। আর সে আর্থারকে পরিবেশ থেকে সরাসরি মানব সংগ্রহ করা কৌশল শেখাতে শুরু করে। আশ্চর্যজনকভাবে আর্থার খুব দ্রুত তা করে ফেলে। উত্তেজিত হয়ে যখন সে নিজের অগ্রগতি দেখাতে সিলভিয়ার দিকে দৌড়ে যায়, ঠিক তখনই সিলভিয়া তাকে গুহার ভিতরে ঠেলে দেয়, যার কারণে আর্থার পাথরের মাঝে চাপা পড়ে যায়। তখন সে সম্পূর্ণ হতবাক, কিন্তু সিলভিয়া টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে আর তাকে চুপ থাকতে বলে। কিছুক্ষণ পর সিলভিয়ার মতো আরেকটি ডেমন সেখানে উপস্থিত হয় এবং তাকে ফিরে যেতে বলে। সিলভিয়া স্পষ্টভাবে অস্বীকার করে। উত্তরে সে গ্রামের তার দিকে এক শক্তিশালী পাওয়ারগুলা ছুড়ে মারে। আর্থার ভিতর থেকে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সিলভিয়া তাকে আশ্বস্ত করে বলে সে ঠিক থাকবে। এরপর সিলভিয়া নিজের আসল শক্তি উন্মুক্ত করে, তার ডেমন সদৃশ শরীর ভেঙে যেতে থাকে এবং সে এক মহিমান্বিত সাদা ড্রাগনে রূপান্তরিত হয়। সে সামনে থাকা ডেমনের উপরে এক আলোক রশ্মি নিক্ষেপ করে, যেটা সে কষ্টে তা ব্লক করতে পারে। ডেমন তাকে সতর্ক করে এত বিপুল শক্তি ব্যবহার করার কারণে তাকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে। কিন্তু সিলভিয়া শান্তভাবে বলে তার জীবনের জন্য তার কোনো আফসোস নেই। কোনোমতে ডেমন তার অ্যাটাক থামিয়ে দেয় এবং তার অন্ধকার শক্তির একাধিক তরঙ্গ ছড়িয়ে দেয়। আর্থারকে রক্ষা করতে গিয়ে সিলভিয়ার মনোযোগ সামান্য বিচলিত হয়। সুযোগ পেয়ে ডেমন তাকে শক্তিশালী আঘাতে অচেতন করে ফেলে। সিলভিয়া বুঝতে পারে এই যুদ্ধ চলতে থাকলে আর্থারও বিপদে পড়বে। এইজন্য সে তাকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে তার শেষ পাওয়ার দিয়ে সময়কে সাময়িকভাবে থামিয়ে দেয় আর আর্থারকে বাইরে ডেকে বলে এখন তোমাকে বাড়ি ফিরতে হবে। সে স্পেস টাইমে একটি পোর্টাল খুলে দেয় আর জানায় যে এই পথ সরাসরি তার পরিবারের কাছে নিয়ে যাবে না। কিন্তু এখন সে এতটাই শক্তিশালী হয়েছে যে নিজে টিকে থেকে তাদের খুঁজে নিতে পারবে। আর্থার বুঝে যায় সিলভিয়া তার জন্য আত্মত্যাগ করছে আর তার হৃদয় একেবারে ভেঙে যায়। সিলভিয়া তাকে প্রতিশ্রুতি দিতে বলে সে যেন নিজের শক্তি সবসময় প্রিয়জনদের রক্ষার জন্য ব্যবহার করবে। বিদায় উপহার হিসেবে সে তাকে একটি ক্রিস্টাল আর একটি পালক দেয় আর বলে এগুলো ভালো করে খেয়াল রেখো। তারপর সে আর্থারকে আলতো করে চুমু খায়, সঙ্গে সঙ্গে আর্থারের দুই বাহুতে সোনালি ট্যাটু ফুটে ওঠে। সিলভিয়া জানে সঠিক সময় এলে সে নিজে এর অর্থ বুঝে যাবে, কিন্তু এখনকার জন্য এটাই শুধু বিদায়। সে আরো স্বীকার করে পোর্টাল বানাতে এত সময় লাগেনি, সে ইচ্ছা করে দেরি করেছিল কারণ আর্থারের সাথে কাটা মুহূর্তগুলো তার সত্যি খুব ভালো লেগেছিল। এই কথা শুনে আর্থার কেঁদে ফেলে। সে উপলব্ধি করে এই মুহূর্তে তাকে রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী সে না। যদিও সে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। সিলভিয়া বলে এই পরিস্থিতিতে সে ভুল না, তাকে দ্রুত যেতে হবে। আর্থার তখন আবেগে বলে তুমি ড্রাগন হও বা দানব, আমার কিছু যায় আসে না। তুমি আমার পরিবার আর পরিবারকে কখনো ফেলে যাওয়া যায় না। সিলভিয়া মৃদু হেসে বলে তার তো আগে একজন মা আছে। তখন আর্থার সিদ্ধান্ত নেয় সে তাকে দাদি বলে ডাকবে। একথা শুনে ড্রাগনের চোখে অশ্রু ঝরে পড়ে। এরপরে সিলভিয়া তাকে পোর্টালের দিকে ঠেলে দেয় আর আর আলোক শক্ত করে কল দিচ্ছে। তার ক্রিস্টাল ও পালক শক্ত করে ধরে, কিন্তু পোর্টালে ঢোকার আগে সে একবার পিছনে তাকায় আর ঠিক তখনই অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায়। সে চলে যাওয়ার পর সিলভিয়া বাকি শক্তি দিয়ে সময়কে স্বাভাবিক করে দেয় আর সেই মুহূর্তে ডেমন আবার তার উপরে হামলা করে। সিলভিয়া মাটিতে পড়ে যায় যখন ডেমন নিজের বিজয় নিশ্চিত করতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে সিলভিয়া সেই শক্তিটুকু জড়ো করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তার উপরে ভয়ঙ্কর হামলা করে। অন্যদিকে আর্থার পোর্টালের ভিতর দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ সে আবার সিলভিয়ার কণ্ঠ শুনতে পায়। সিলভিয়া বলে দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু সেই দুঃখকে একদিন আনন্দে বদলাতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর্থার ভেঙে পড়া কণ্ঠে বলে সে এমনটা করতে পারবে না, কিন্তু সিলভিয়া কনফিডেন্স নিয়ে বলে সে জানে আর্থার পারবে, কারণ সে তার আগের জীবনের সবচেয়ে শক্তিশালী রাজা ছিল। এই কথা শুনে আর্থার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ সিলভিয়া তার আগের জীবনের কথা কিভাবে জানে। সে জানতে চায় এই দুনিয়াটাকে কি সিলভিয়া নিয়ে এসেছে, কিন্তু প্রশ্ন করার আগে সে পোর্টাল থেকে বাইরে এসে পড়ে। সিলভিয়ার জন্য কিছুক্ষণ কাঁদার পর আর্থার নিজেকে সামলে নেয় আর সে ক্রিস্টালটি নিজের থলিতে রেখে দেয় আর এখান থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। চারদিকে তাকিয়ে সে বুঝতে
বিপজ্জনক ঘন জঙ্গলের মাঝে এসে পড়েছে। আর তখনই সে দূর থেকে এক মেয়ের চিৎকার শুনতে পায়। এক মুহূর্তে দেরি না করে সে গাছের ডাল টপকে তার দিকে ছুটে যায়। কিছু দূর এগিয়ে সে দেখে কয়েকজন ডাকাত যারা এক বেটে এলফ মেয়েকে কিডন্যাপ করেছে। তারা আলোচনা করছে তাকে ৩টি দ্বীপের একটিতে বিক্রি করে প্রচুর টাকা রোজগার করবে। এই দৃশ্য দেখে আর্থারের মনে পড়ে যায় কিভাবে একসময় তার নিজের দল ডাকাতদের আক্রমণের শিকার হয়েছিল। আর স্পষ্ট বোঝা যায় এরা ওই মেয়েটির সাথে ভয়ঙ্কর কিছু করতে চলেছে। মেয়েটির অসহায় অবস্থা দেখে আর্থারের ভিতর রাগ জেগে ওঠে। কিন্তু সিলভিয়াকে দেওয়া প্রতিশ্রুতি মনে করে সে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে আনে। আর সে সিদ্ধান্ত নেয় সরাসরি আক্রমণ না করে ডাকাতদের অনুসরণ করবে। কারণ তার ধারণা এরা তাকে নিশ্চয়ই কোনো মানব বসতিতে নিয়ে যাবে। সন্ধ্যা হওয়ার পর ডাকাতরা যখন একটু বিশ্রাম নেয় তারা মেয়েটিকে বিক্রি করার আগে তার সঙ্গে অশালীন আচরণের কথা বলতে শুরু করে। আর এবার আর্থারের ধৈর্য ভেঙে যায়, সে আক্রমণের প্রস্তুতি নেয়। তখনই তার নজরে আসে ডাকাতরা জাদুঘরের রঙের মাধ্যমে কিছু বন্য দানবকে নিয়ন্ত্রণ করছে। আর্থার পশুগুলোর দিকে কিছু বাদাম ছেড়ে দেয় যেন পশুরা সতর্ক হয়ে জোরে জোরে গর্জন করতে থাকে। ডাকাতরা ঘাবড়ে যায় কারণ এত শব্দে আশেপাশে আরো দানব আকৃষ্ট হতে পারে। একজন এগিয়ে গিয়ে পশুগুলোকে মারধর করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই সুযোগের অপেক্ষাতে ছিল আর্থার। তখন সে নিজের হাতে মানা দিয়ে একটি ধারালো ব্লেড তৈরি করে আর পিছন থেকে আঘাত করে। সে লোকটি ছুরি কেড়ে নেয় কিন্তু আরেক ডাকাত সেখানে এসে পড়ে। আর্থার তাকে দ্রুত মেরে ফেলে কিন্তু তখন সে বুঝতে পারে তার শরীরে আর আগের মতো শক্তি নেই যে মুভ করতে পারবে। এরপরে তৃতীয় ডাকাত সঙ্গীদের খুঁজতে এসে পড়ে। আর্থার তৎক্ষণাৎ আক্রমণ করে কিন্তু শুধু তার পায়ে আঘাত লাগে। আর তখন ডাকাত লোকটি চিৎকার করে সতর্ক করে, সাবধান, সামনে এক তরুণ জাদুকর আছে। ৪ নম্বর ডাকাত এটা শুনে উত্তেজিত হয়ে ওঠে কারণ এত অল্প বয়সী জাদুকরী রিয়ার হয় আর তাকে জীবিত ধরলে প্রচুর টাকা পাওয়া যাবে। সে তলার নামে জাদু ব্যবহার শুরু করে। মুহূর্তে সে শক্তিশালী ম্যাজিক্যাল নক দিয়ে আর্থারের দিকে ঝাঁপিয়ে পড়ে আর মাটি পর্যন্ত কেটে যায়। আর্থার কোনো মতে আক্রমণ এড়িয়ে পাল্টা লাথি মারতে যায় কিন্তু ডাকাতটি তার থেকে অনেক দ্রুত হয়। সে রশি দিয়ে বাধা ছড়ি ডাকাতের দিকে ছুড়ে মারে কিন্তু ডাকাত তার ছুরি অনেক ফুর্তিতে ধরে ফেলে আর সোজা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। সে এক লাঠিতে আর্থারকে মাটিতে ফেলে দেয় এবং তাকে উল্টো করে ধরে ফেলে কিন্তু আর্থার তার পায়ে আগুনের জাদু প্রয়োগ করে। ব্যথা ডাকাত তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সুযোগ বুঝে আর্থার তার দিকে চাকু ছুড়ে মারে আর চাকুটি তার গলার চারপাশে ঘুরে কপালে গেঁথে যায়। এরপরে আর্থার শেষ ডাকাতটিকে শেষ করে ফেলে। এরপর সে এক মেয়েটিকে মুক্ত করে দেয়। মেয়েটিকে দেখে তার অতীতের কারো কথা মনে পড়ে যায়। দ্রুত সে ভাবনা থেকে বাইরে আসে আর সে মেয়েটিকে বলে এখন তুমি নিরাপদ আর তুমি বাড়ি যেতে পারো। কিন্তু মেয়েটি আর্থারের আঘাত দেখে চিন্তিত হয়ে পড়ে। আর্থার আশ্বস্ত করে বলে এই আঘাত গুরুতর না। এরপরে সে মৃতদেহগুলো ঢেকে দেয় যেন মেয়েটি ভয় না পায়। মেয়েটি জানতে চাইলে সে বলে ওরা সবাই দুর্ঘটনায় মারা গেছে আর এখন তারা কখনো বিরক্ত করবে না। আর্থার গাড়িতে কিছু জিনিস পায়। এরপর সে মেয়েটিকে বাড়ি ফিরে যেতে বলে কিন্তু ভয়ে মেয়েটি তার হাত ধরে অনুরোধ করে যেন সে তাকে সঙ্গে নিয়ে যায়। আর্থারের তার উপরে দয়া হয় আর রাজি হয়ে যায়। তারপর তার নজর পড়ে বন্দী করা দানবগুলোর দিকে আর সে সিদ্ধান্ত নেয় তাদের কষ্ট থেকে মুক্ত করবে। অন্যদিকে অ্যালভিয়েটা সিঙ্গলা নেকড়েগুলোকে মুক্ত করতে চায়। তার বিশ্বাস সবজির সম্মান আছে ওদের বন্দী করে রাখা ঠিক না। আর্থার প্রথমে বাধা দেয় কিন্তু মেয়েটির পুরো বিশ্বাস আছে দানবগুলো তাদের উপরে হামলা করবে না। আর সত্যি নেকড়েগুলো মুক্ত হয়ে শান্তভাবে চলে যায়। এটা দেখে আর্থার অবাক হয়ে যায়। এতে বোঝা যায় প্রকৃতির সঙ্গে মেয়েটির গভীর সম্পর্ক। এরপরে সে মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে বিশ্রামের সময় মেয়েটি নিজের নাম বলে পেসিয়া। আর্থার খাবার তৈরি করে আর তাকে খেতে বলে ক্ষুধা না থাকলে খাও এতে তুমি শক্তি পাবে। কথাটা বলে তার মনে পড়ে যায় সিলভিয়ার কথা। তখন পেসিয়া খাবার নিয়ে অভিযোগ করে বলে স্বাদ ভালো না, আমার কিছু মিষ্টি চাই। আর্থার তখন মনে মনে ভাবতে থাকে হয়তো তাকে একটা সাধারণ শিশুর মতো আচরণ করতে শিখতে হবে কারণ এটা তার বয়সের ফার্স্ট মেয়ে যার সাথে তার দেখা হয়েছে। পেসিয়া তখন জানতে চায় সে এখানে কি করছে। আর্থার জানে সে তার বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরে তারা ইন্দ্রাণ খুঁজতে যাত্রা চালিয়ে যায়। আর এই যাত্রা আর্থারের ধারণা যে অনেক দীর্ঘ হয়। পেসিয়া তার গ্রামের গল্প বলতে থাকে। আর্থার বুঝতে পারে এলফদের জীবন মানুষদের থেকে অনেক আলাদা হয়। হঠাৎ সে টের পায় এক সিংহলা নেকড়ে তাদের অনুসরণ করছে আর সে তাকে মারার কথা ভেবে যায়। রাতে পেসিয়াকে তাঁবুর ভিতরে ঘুমাতে বলে আর সে নিজে বাইরে পাহারা দেয়। পাহারা দিতে দিতে সে সিলভিয়ার দেওয়া ক্রিস্টালটি বের করে দেখে আর সেটার দিকে তাকিয়ে ভাবে এটা আসলে কি জিনিস। আর তখনই পেসিয়ার কণ্ঠ ভেসে আসে আর সে তাকে তাঁবুর ভিতরে আসতে বলে। সে প্রতিশ্রুতি দেয় বাড়িতে এসে কাউকে বলবে না যে তারা একসঙ্গে ছিল। কিন্তু আর্থার শান্তভাবে জানে যে সে বাইরে ঠিক আছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে পেসিয়া আসলে একা তাঁবুর ভিতরে থাকতে ভয় পাচ্ছে। শেষ পর্যন্ত সে তার কথা মেনে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে পেসিয়া সব মানুষদের নিয়ে অভিযোগ করতে শুরু করে। মানুষরা বিকৃত চিন্তা হয় আর একাধিক স্ত্রী রাখে। আর্থার মনে মনে ভাবে এই যদি সত্যি এমন হতো। সে পেসিয়াকে জিজ্ঞেস করে এসব কথা তাকে কে বলেছে। পেসিয়া তখন জানে তার দাদু বলেছে। আর্থার তখন ব্যাখ্যা করতে গিয়ে বলে শুধু ধনী লোকেরা একাধিক স্ত্রী রাখার খরচ বহন করতে পারে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগে পেসিয়া ঘুমিয়ে পড়ে। পরদিন তারা আবার যাত্রা শুরু করে আর পেসিয়া ধীরে ধীরে আর্থারের সঙ্গে স্বচ্ছন্দ হয়ে উঠতে থাকে। কিন্তু আর্থারের মনে সবসময় নিজের পরিবারকে খুঁজে পাওয়ার চিন্তা অস্থির থাকে। আর তখনই ভাগ্য তার সামনে আরেকটি সমস্যা এনে দাঁড় করায়। হঠাৎ তার মাথায় ভয়ঙ্কর ব্যথা শুরু হয়। এত তীব্র ব্যথা যে সে দাঁড়িয়ে থাকতে পারে না। পেসিয়া তখন ভয় পেয়ে তাকে বসিয়ে রেখে জঙ্গলে ওষুধের গাছ খুঁজতে যায়। আর্থার একা বসে কষ্ট সহ্য করতে থাকে। এমন সময় সিংহলা নেকড়েটা যাকে সে আগে মুক্ত করেছিল নিঃশব্দে তার সামনে এসে
আর্থারের বুক তখন ধড়ফড় করতে থাকে, সে ভাবতে থাকে সবচেয়ে দুর্বল মুহূর্তে দানবটি তাকে আক্রমণ করতে এসেছে। আর তখনই টেসে ঔষধি গাছ নিয়ে ফিরে আসে। আর্থার তাকে পিছনে থাকতে বলে, কারণ সে নিশ্চিত নেকড়েটি আক্রমণ করবে। কিন্তু আক্রমণ করার বদলে নেকড়েটি মৃত বন্য শুকর তার সামনে রেখে চুপচাপ জঙ্গলে ফিরে যায়। এই দৃশ্য দেখে আর্থার হতবাক হয়ে যায়। টেসে উত্তেজিত হয়ে বলে, হয়তো প্রাণীটি তার জীবন বাঁচানোর বদলে কৃতজ্ঞতা জানিয়েছে। শুকরের মাংস হওয়ার পর আর্থার কিছুটা সুস্থ বোধ করে। তখন টেসিয়া তাকে জানায়, বিশেষ কোনো ঔষধি গাছ তো আমি পাইনি, তবে কিছু মাশরুম পেয়েছি, আর এগুলো তার গ্রামের মহিলারা সবসময় খায়। আর্থার না ভেবে সেগুলো খেয়ে ফেলে এবং কয়েকদিন ধরে তার ভয়ানক ডায়রিয়া হয়ে যায়। এরপর তারা আবার তাঁবুতে ঘুমাতে চলে যায়। আর টেসিয়া তার দাদুর কাছ থেকে শোনা হিউম্যান রাজ্যের গল্প শোনাতে থাকে। সে জানে সেও একদিন নিজের চোখে অন্য রাজ্যগুলো দেখতে চায়, কিন্তু শুনেছে বাইরে অনেক খারাপ মানুষ থাকে, এই জন্য সে যেতে পারে না। উপরন্ত বাইরের কাউকে তাদের গ্রামে ঢুকতেও দেওয়া হয় না। ক্লান্তি আর ঘুমের টানে আর্থার তার অর্ধেক কথা না শুনে ঘুমিয়ে পড়ে। পরদিন আর্থারের মাথা ব্যথা আবার ফিরে আসে, কিন্তু এবার সে সহ্য করতে পারে। টেসিয়া বলে, তারা তো এখন বন্ধু, কিন্তু আর্থার কি উত্তর দিবে বুঝতে পারে না। তার জীবনে কখনো প্রকৃত বন্ধু ছিল না, এই জন্য দুজনের মাঝে অস্বস্তিকর নীরবতা নেমে আসে। আর্থারের মনে পড়ে তার আগের জীবনের সবচেয়ে কাছের বন্ধুর কথা, আর সেই মুহূর্ত যখন সে নিজে তাকে হত্যা করেছিল। হঠাৎ টেসে আনন্দে চিৎকার করে ওঠে, সে গ্রামের দ্বীপ দেখতে পেয়েছে। সে আর্থারের হাত ধরে টেনে নিয়ে যায়, কিন্তু যখনই তারা গ্রামে পা রাখে, সতর্কবার্তার কারণে গাছরা ছুটে আসে। আর্থার কিছু বুঝে ওঠার আগে তারা তাকে ধরে ফেলে। সে টেসিয়ার চোখে শীতলতা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। টেসিয়া চুপ থাকার কারণে তার সন্দেহ জাগে, হয়তো সে খুব তাড়াতাড়ি তার উপরে বিশ্বাস করে ফেলেছিল। জঙ্গলে বন্ধুত্বের কথা বলা সহজ, কিন্তু এমন পরিস্থিতিতে তার মূল্য কি? তার হৃদয় ঘাবড়ানো শুরু করে, তখন সৈন্যরা তাকে মারার জন্য অস্ত্র তোলে। আর তখনই টেসিয়ার সামনে এসে পরিস্থিতি বোঝায় এবং গার্ডদের থামতে অনুরোধ করে। কিন্তু গার্ডরা বলে, আর্থার একজন বিপজ্জনক মানুষ, সে আমাদের ক্ষতি করার আগেই তাকে শেষ করে দেওয়া উচিত। টেসিয়া জোর দিয়ে বলে, আর্থার তার বন্ধু আর সে তার জীবন বাঁচিয়েছে। কিন্তু গার্ডরা উল্টো অভিযোগ তোলে, আর্থার টেসিয়াকে ব্রেনওয়াশ করেছে। আর তখন এক শক্তিশালী কণ্ঠ তাদের থামতে আদেশ দেয়। সামনে থেকে দরজা খোলে আর সেখান থেকে এক বৃদ্ধ বামন বেরিয়ে আসে। তিনি সৈন্যদের ছেলেটিকে ছেড়ে দিতে বলেন। টেসিয়া যখন আর্থারের অবস্থা দেখে, তখন সৈন্যদের উপরে রাগ করে। তারপর তার দাদা শান্তভাবে ব্যাখ্যা করেন, গার্ডদের রিয়াকশন পুরোপুরি ভুল না, কারণ এক মানব ছেলে নিখোঁজ রাজকুমারীকে নিয়ে তাদের রাজ্যে ঢুকেছে। তখন তিনি নিজের পরিচয় দেন, তিনি বেরিয়ান, টেসিয়ার দাদু। তিনি আর্থারকে তার নাতনিকে বাঁচিয়ে নিরাপদে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানায়। এসব কথা শুনে আর্থার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না ছোট্ট মেয়েটি আসলে রাজকুমারী। টেসিয়া তখন এক দুষ্ট হাসি দেয়। বেরিয়ান তাকে জিজ্ঞেস করে, সে কি তার বন্ধুকে নিজের পরিচয় বলেনি? টেসিয়া বলে, আমি জানিয়েছিলাম, কিন্তু আর্থার নিশ্চিত সে কিছুই জানতো না। এমন সময় টেসিয়ার বাবা মা সেখানে এসে পৌঁছায়, আর টেসিয়া দৌড়ে তাদের বুকে ঝাঁপিয়ে পড়ে। তার বাবা আর্থারকে দেখে একেবারে বর্ণবাদী এলফের মতো সৈন্যদের তাকে হত্যা করার নির্দেশ দেন। কিন্তু বেরিয়ান মাঝখানে এসে বোঝে, আর্থার মানুষ হলে সেই রাজকুমারীকে বাঁচিয়েছে এবং তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছে। টেসিয়াও জোর দিয়ে আর্থারের পক্ষে কথা বলে। শেষ পর্যন্ত তার বাবা বাধ্য হয়ে তাকে প্রাসাদে আসার অনুমতি দেন। বেরিয়ান তখন জানে পরে তিনি আর্থারের সঙ্গে একান্তে কথা বলতে চান। আর্থার বৃদ্ধ লোকটির মধ্যে এক অদ্ভুত রহস্যময় শক্তির উপস্থিতি অনুভব করে। এতটুকু কথা শেষ হতে টেসিয়া আর্থারের হাত ধরে শহরের গলির ভেতরে দৌড়াতে শুরু করে। আর্থার এসব কিছু দেখে কিছুটা আশ্চর্য হয়ে যায়। 4 বছর ব্রাহ্মণরা মানুষদের সঙ্গে দীর্ঘ যুদ্ধের ইতিহাসের কারণে তাকে ঘৃণা আর রাগের চোখে তাকিয়ে থাকে। আর্থারের তাতে খুব একটা যায় আসে না, কিন্তু যখন সে প্রথম সাহায্য চেয়েছিল, তখন টেসিয়ার মুখে যে শীতল এক্সপ্রেশন দেখেছিল, সেই জিনিসটা তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। উপরন্ত বুকের ব্যথাটা বাড়ছিল, এই জন্য সে মনে মনে ঠিক করে এখন থেকে তাকে আরো সতর্ক থাকতে হবে। কিছুক্ষণ পর তারা প্রাসাদে পৌঁছায়। টেসিয়ার দাসীদের আদেশ দেয় যেন আর্থারের সম্ভাব্য সব রকমের সেবা করা হয়। তার থাকার ব্যবস্থাও করতে শুরু করে, কিন্তু আর্থারের মনে হয় সবার আগে তার নিজের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা দরকার। তাকে কথা বলার অনুমতি দেওয়া হয়, কিন্তু টেসিয়া তাকে টেবিলে বসতে বলে। চা আর নাস্তা আনা হয় আলাপ শুরু হওয়ার আগে। আর্থার মনে মনে ভাবে, একজন মানুষের সঙ্গে এমন রাজকীয় আচরণ কি ঠিক? এরপর টেসিয়ার বাবা এলডুইন আর তার মা মিরিয়াম নিজেদের পরিচয় দেয়। আর্থারও ভদ্রভাবে নিজের পরিচয় দেয় এবং সম্মান জানায়। তার সরলতা ও ভদ্র আচরণে তারা মুগ্ধ, যদিও সে একজন সাধারণ পরিবার থেকে এসেছে। এরপর আর্থার পুরো ঘটনা বলতে শুরু করে, কিভাবে সে টেসিয়াকে দাস ব্যবসায়ীদের হাত থেকে বাঁচিয়েছিল। এটা শুনে পুরো পরিবার ক্ষোভে ফেটে পড়ে। তারা এই জন্য মানুষের জাতিকে দোষারোপ করতে থাকে। কিন্তু তখন আর্থার শান্ত গলায় বলে, পেশাকে দোষ দিন পুরো জাতিকে না। বেরিয়ান তাকে জিজ্ঞেস করে সে কিভাবে দাস ব্যবসায়ীদের হাত থেকে টেসিয়াকে বাঁচিয়েছে। আর্থার তখন জানে সে একজন মেয়ে, যে রাজা প্রথমে বিশ্বাস করতে পারেন না। একজন ছোট ছেলে দাস ব্যবসায়ীদের হারিয়েছে। সৈন্যরা তো আরো বেশি সন্দেহ প্রকাশ করে। তারা আবার অভিযোগ তোলে সে নাকি টেসিয়াকে প্রভাবিত করেছে। কিন্তু বেরিয়ান তাদের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চুপ থাকতে বলে। টেসিয়াও এগিয়ে এসে আর্থারের পক্ষ নিয়ে কথা বলে আর দাস ব্যবসায়ীদের নানা অপকর্মের কথা পুনরাবৃত্তি করে। তার মা তাকে জড়িয়ে ধরে শান্ত করে। অবশেষে তার বাবা জানে তার আর্থারের গল্পে বিশ্বাস করেছে। এরপর আর্থার অনুরোধ করে টেসিয়ার জীবন বাঁচানোর বিনিময়ে তাকে যেন নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এলডুইন তা অযৌক্তিক দাবি বলে প্রত্যাখ্যান করে। তিনি বলেন সে মানুষের জন্য বিশেষ সাহায্য করতে চায় না। তখন আর্থার জবাব দেয়, এভাবে করলে আপনিও তাদের মতো সংকীর্ণ হয়ে যাবেন। এই কথা শুনে এলডুইন কিছুটা নড়ে চড়ে বসে, তবুও সরাসরি সাহায্য
সাহায্য করতে না করে দেয়। আর তখন টেসি আবেগে প্রায় কাঁদতে শুরু করে। তার জেদের কাছে শেষ পর্যন্ত এলডিন নরম হয়ে যায়। আর তিনি যারা সাধারণত মানবরাজ্যে যাওয়ার গেট প্রতি ৭ বছরে একবার খোলে। কিন্তু তারা আর্থারকে এতদিন এখানে আটকে রাখতে চায় না। এজন্য কিছু সৈন্য দিয়ে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এ খবর শুনে আর্থার খুশি হয়, কিন্তু ঠিক তখনই তার বুকের ব্যথা তীব্র হয়ে ওঠে। কোনোভাবে দিনটা কাটিয়ে রাতে সে তাজা বাতাস নিতে নিজের কক্ষের বারান্দায় যায়। পাশের ঘরে টেসিয়াকে তার বাবা মায়ের সঙ্গে হাসিখুশি খেলতে দেখে। আর এটা দেখে তার নিজের পরিবারের কথা মনে পড়ে যায়। সে ভাবতে থাকে তার বাবা মা কি ভালো আছে। সে বিশ্বাস করে তারা ডাকাতদের আক্রমণ থেকে বাঁচার মতো যথেষ্ট শক্তিশালী। সে তাদেরকে মনে মনে ভাবতে থাকে তারা কি তাকে ফিরে পেলে ঠিক টেসিয়ার বাবা মায়ের মতোই আনন্দিত হবে। এই ভাবনায় তার মন ভারী হয়ে যায়। টেসি এটা বুঝতে পারে। সে দৌড়ে এসে তার পাশে দাঁড়ায় এবং তার পরিবারের পক্ষ থেকে খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। আর্থার হালকা হাসি দিয়ে বলে সবকিছু ঠিক আছে। আর হালকা মজা করে বলে আমি তো বাড়ি ফিরে গিয়ে বেশ আদর পাবো। এতে আর্থারের উদ্বেগ আরো বেড়ে যায়। সে নিশ্চিত হতে চায়। সে জিজ্ঞেস করে সবকিছুর পরেও কি তার বাবা মা তাকে দেখে খুশি হবে। টেসিয়া তখন তার মুখ দু হাতে ধরে বলে অবশ্যই হবে, কারণ তারা তোমাকে খুব মিস করছে। সে আরো বলে আমিও তোমাকে মিস করবো, কারণ সে খুব তাড়াতাড়ি চলে যাবে। এই কথায় আর্থার কিছুক্ষণ নিঃশব্দ হয়ে যায়। আর তখন বাতাসে ফুলে পাপড়ির মতো ঝলমলে আলোর রেখা ভেসে ওঠে। আর দুইজনে এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ আর্থারের মনে পড়ে এর আগে সে টেসিয়ার মুখে এমন এক অদ্ভুত এক্সপ্রেশন দেখছিল। আর সে ভাবতে থাকে সেটা কি তার ভুল ধারণা ছিল। সে নিজেকে বর্তমান মুহূর্তে ফেরানোর চেষ্টা করে। কিন্তু যখন সে টেসিয়ার দিক থেকে হামলার আভাস পায়, সঙ্গে সঙ্গে সে সামনে ঝাঁপিয়ে হামলা থামিয়ে দেয়। তাকিয়ে দেখে সে হচ্ছে ব্যারিয়ান, যে দাঁড়িয়ে আছে। রাগে আর্থার বলে ওঠে আপনি কি নিজের নাতনিকে মারতে চান? ব্যারিয়ান শান্ত গলায় জিজ্ঞেস করে ফুলের পাপড়ি দিয়ে কি সত্যি কাউকে মারা যায়? আর তার হাত খুলে দেখে তার মুঠোয় ঝলমলে পাথর। সে বুঝতে পারে এটা আসলে পরীক্ষা ছিল। ব্যারিয়ান তার দ্রুত পরীক্ষার প্রতিরক্ষার আমি তো প্রশংসা আমি করে। যাবো এখন তিনি স্কুলে যাবো। নিশ্চিত যে আর্থার সত্যি দাস ব্যবসায়ীদের সঙ্গে লড়াই করেছিল। কিন্তু টেসিয়া রাগ করে, কারণ তার মনে হয় দাদু তার বন্ধুকে কষ্ট কোথায়? দিচ্ছে। ব্যারিয়ান তাকে এলেন বোঝায় তার কোনো সাড়ে খারাপ সাতটায়। উদ্দেশ্য ছিল না, শুধু আমি আর্থার তাকে আগ্রহী করেছে। সে একটি ছোট লাঠির আমি তরবারি বের করে নয়টার দিকে আর্থারকে যাবো। দেয় তার দক্ষতা পরীক্ষা করার জন্য। তারপর টেসিয়াকে দূরে রেখে এগিয়ে যায়। ব্যারিয়ান কালকে তো ইশারা বন্ধ। করতে আর্থার এক মুহূর্তে দেরি না করে তার উপরে আক্রমণ করে। সে বুঝতে পারে বৃদ্ধ হলে ব্যারিয়ান তাহলে ভীষণ যাবো দ্রুত। 7:30 কি যতই সে হয়েছে? নিজের ম্যাজিক দিয়ে গতি বাড়িয়ে কালকে নিক, কি বন্ধ ব্যারিয়ানকে একটু স্কুল? আঘাত করতে পারে না। হঠাৎ হ্যাঁ। ব্যারিয়ান তার আক্রমণ ঠেকিয়ে এক ঝাপটায় তার তরবারি ভেঙে ফেলে। স্কুল তরবারির এক বন্ধ। টুকরো ঘুরতে ঘুরতে সরাসরি টেসিয়ার দিকে ছুটে যায়। এক মুহূর্ত দেরি না করে আর্থার তরবারি হাতল ছেড়ে মেরে তার দিক তাহলে তো ভালো। পরিবর্তন তার করে দেয়। অবস্থা ব্যারিয়ান বুঝে সত্যি ব্যবস্থা। হতবাক হয়ে যায় আমি তার গেলে তোকে দক্ষতা কল দিব, দেখে। না আর গেলেও এটা তোকে সুযোগ কল বুঝে দিব। আর্থার সিদ্ধান্ত নেয় এবার সে বডি ব্লাস্ট দিয়ে লড়াই শেষ দিব করবে। এখন এক কিন্তু সময়। ব্যারিয়ান সাধারণ কেউ না, ফায়ার ইনস্ট্যান্ট দিয়ে সে আক্রমণ এই ঠেকিয়ে 7টার দেয়। পরে। আর্থার হার মানার ছিল না, সে আবার আক্রমণ করে। আর এবার ব্যারিয়ানের কপালে হালকা আঘাত লাগে। এতে বিকাল ব্যারিয়ান বেলা আরো রাত মুগ্ধ রাতের হয়ে বেলা যায় কল দিব একটি যা। ছেলে তাকে আঘাত করতে আচ্ছা। পেরেছে। আর তিনি হেসে বলেন দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত থাকো। আর তখনই সে পিছন থেকে ছুটে এসে ব্যারিয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে চিৎকার করে বলে আমার বন্ধুকে আর বিরক্ত করবেন না। ব্যারিয়ান শান্তভাবে বলে তিনি কাউকে হুমকি দিচ্ছিল না, বরং আর্থার যদি নিজেকে নিয়ন্ত্রণ করত তবে উল্টো তিনি বিপদে পড়তেন। আর্থারের মনে হয় বৃদ্ধ নিজে হয়তো কথাটা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তবুও সে হালকা হেসে বলে আমাকে এত বেশি মূল্যায়ন করার জন্য আপনাকে ধন্যবাদ। ব্যারিয়ান গম্ভীরভাবে বলে আমি তোমাকে বেশি মূল্যায়ন করছি না। আর যদি তুমি সত্যি কৃতজ্ঞ হও তাহলে তুমি আমার শিষ্য হয়ে যাও। এই প্রস্তাবে আর্থার স্তব্ধ হয়ে যায়। সে জানে সে এখানে থাকতে পারবে না, কারণ তার বাবা মা চিন্তায় আছে। ব্যারিয়ান বলে তাদের জানিয়ে দেওয়ার একটা উপায় আছে যে সে নিরাপদ। কিন্তু আর্থার কিছু জিজ্ঞেস করার আগে তার বুকে পুরনো সেই তীব্র ব্যথা শুরু হয়ে যায়। আর সে হাঁটু গেড়ে বসে পড়ে। ব্যারিয়ান আগেও এটা দেখেছিল। এবার তার সন্দেহ নিশ্চিত হয় যে আর্থারের ভিতরে অস্বাভাবিক শক্তির বীজ জেগে উঠেছে। ব্যারিয়ান বলে যদি আর্থার তার শিষ্য হওয়ার প্রস্তাব না মানে তাহলে হয়তো সে তার মা বাবার সঙ্গে দেখা করার আগে নিজে প্রাণ হারাতে পারে। সেই রাতে যখন আর্থার ঘুমাচ্ছিল তখন আবার সেই অসহনীয় ব্যথা শুরু হয়। সে ব্যথা চেপে রাখার চেষ্টা করে, কিন্তু যন্ত্রণা যেন তার শরীর চিরে বাইরে বেরিয়ে আসতে থাকে। চোখ খুলতে সে দেখে একটি কালো ছায়ামূর্তি তার উপর ঝুঁকে আছে। স্বাভাবিকভাবে সেই মনস্টার থেকে ভয় পেয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে তার মন যেন একজন চিকিৎসকের মতো বিশ্লেষণ করতে থাকে। তখন সে ভাবে এই দানবটি তার উদ্বেগ বা অতিরিক্ত দায়িত্ববোধের প্রতীক। ছায়াটা যখনই তার কাছে আসে চিৎকার করে ওঠে। আর তখনই টেসিয়ার কণ্ঠ শোনা যায়, সে তাকে জাগানোর চেষ্টা করছে। আর তার ঘুম ভেঙে দেখে টেসিয়া তার উপর বসে উচ্ছ্বাসে গুড মর্নিং বলছে। সকালে তার এই বিরক্তিকর উচ্ছ্বাস ভালো লাগে না। সে বলে আমাকে একটু একা থাকতে দাও। এটার কারণে সে দুঃস্বপ্ন দেখেছে। সে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু টেসিয়া ভেবে বসে অর্থাৎ তাকে দানব বলেছে। রাগ করে সে তাকে টেনে তুলে জানে তার দাদু অপেক্ষা করছে। টেসিয়া প্রায় জোর করে তাকে বিছানা থেকে নামিয়ে দেয়। এখন আর্থারের কাছে রেডি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। টেসিয়ার আগে জিজ্ঞেস করে সে কি সত্যি এখানে থাকবে। আর্থার সৎভাবে বলে সে এখনো নিশ্চিত না, কিন্তু ব্যারিয়ানের কাছে এমন কিছু আছে যা হয়তো তার সিদ্ধান্ত বদলে দিতে পারে। আর সে ঠিক করে ওটা জানার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিছুক্ষণ পর তারা বাইরে আসে, যেখানে কিং অ্যালডুইন ব্যারিয়ানকে বোঝানোর চেষ্টা করছে যে কোনো মানুষকে এক রাজ্যে থাকার অনুমতি দেওয়া যায় না। কিন্তু ব্যারিয়ান তার কথা একেবারে পাত্তা দেয় না। তার গাড়িতে বসে শান্তভাবে বলে আমার আর্থারকে খুব ভালো লেগেছে। এদিকে টেসিয়া অভ্যাস মতো ঝাঁপিয়ে পড়ে বলে আর্থার আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয়, কারণ এটা এখন শুধু তার বিষয় না। শেষমেশ ব্যারিয়ান সবাইকে চুপ করিয়ে দুজনকে
গাড়িতে তুলে নেয় আর তারা সবাই রওনা হয় তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে। গাড়ির ভিতর ব্যারিয়ান আর টেসিয়া ধ্যান করতে থাকে আর তার বিরক্ত হয়ে জিজ্ঞেস করে পৌঁছাতে কতক্ষণ লাগবে। আর তখন টেসিয়া তার কাঁধে হেলে পড়ে কারণ সে ঘুমিয়ে পড়েছে। ব্যারিয়ান তখন জানায় টেসিয়া খুব ভোরে উঠেছিল শুধু তাদের সঙ্গে আসার জন্য। এরপরে সে আরো বলে রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারী হওয়ায় টেসিয়া কখনো সত্যিকারের বন্ধু ছিল না। সে সহজে কাউকে বিশ্বাস করে না আর বেশিরভাগ নিজের অনুভূতি লুকিয়ে রাখে। কিন্তু আর্থারের সঙ্গে সে অদ্ভুতভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। ব্যারিয়ান এর জন্য আর্থারকে ধন্যবাদ দেয় কারণ তার সঙ্গে থাকলে টেসিয়া স্বাভাবিকভাবে হাসে। যুদ্ধের এই বিনয় দেখে আর্থারকে মুগ্ধ করে আর তার মনে হয় মানুষটিকে সে বিশ্বাস করতে পারে। অবশেষে গাড়ি সমাজ থেকে বিচ্ছিন্ন এক বাড়ির সামনে থামে। আর্থার কৌতূহলী হয়ে ওঠে কে সেই ব্যক্তি যিনি এলফ রাজ্যের বাইরে থেকে ব্যারিয়ানের মতো কাউকে নিজের বাড়িতে ডাকতে পারে। ব্যারিয়ান দরজায় লাথি মেরে চিৎকার করে তার বন্ধুকে বাইরে আসার জন্য বলে। মুহূর্তে দরজা খুলে এক মহিলা বাইরে এসে তাকে চুপ থাকতে বলে। ব্যারিয়ান পরিচয় করিয়ে দেয় সে রিনিয়া, আমার পুরনো বন্ধু আর সে এক শক্তিশালী মেয়ের যে বিশেষ ক্ষমতার অধিকারী। সে বলে রিনিয়া তার পাওয়ার দিয়ে আর্থারকে সাহায্য করতে পারে। তখন রিনিয়া সবাইকে ভেতরে ডাকে যেন সে দ্রুত কাজ শুরু করতে পারে। তার বাড়িতে বই দিয়ে ভরা। তখন আর্থার ভাবে এত বই দিয়ে কিভাবে তাকে সাহায্য করবে। ব্যারিয়ান জানে রিনিয়ার এমন ক্ষমতা আছে যার মাধ্যমে আর্থার তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর রিনিয়া হেসে বলে ব্যারিয়ান তুমি ছেলেটির প্রতি অতিরিক্ত নরম হচ্ছ। এরপরে সে আর্থারকে ব্যাখ্যা করে বলে সে একজন ডিভাইনার আর সে অতীত ও ভবিষ্যৎ দেখতে পারে। রেনিয়া তার শক্তি ব্যবহার করে বুঝতে পারে না আর্থারের অতীত স্পষ্ট দেখা যাচ্ছে না, যেন রহস্যে ঢাকা। তবুও সে উপলব্ধি করে আর্থার এখানে কোনো স্বার্থের জন্য আসেনি, বরং সে শুধু তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চায় এবং জানাতে চায় যে সে বেঁচে আছে। আর্থার তার কথা এগ্রি করে। রেনিয়া তখন এক বালতি পানির সামনে আর্থারকে ঝুঁকতে বলে আর বলে সে যেন যতটা সম্ভব স্পষ্টভাবে তার বাবা মায়ের মুখ কল্পনা করে। আর্থার নিজের মনে প্রতিটি স্নায়ু দিয়ে তাদের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর সেই সময় শহরে এক নতুন বাড়িতে তার বাবা মা নিশ্চিন্তে লাঞ্চ করছিল। অ্যালিসা খাবার প্রস্তুত করে রেনোদের সামনে পরিবেশন করতে করতে মন খারাপ করে বলে আর্থার খুব খেয়েছিল এই খাবারটা। কিন্তু কথাটা বলতে বলতে তার মুখের এক্সপ্রেশন বদলে যায় কারণ আজ আর্থারের জন্মদিনে সে তাদের সঙ্গে নেই। সেই দিনের কথা তার মনে পড়ে যায় যেদিন আর্থার পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়েছিল। তখন সে কতটা অসহায় বোধ করেছিল। রেনোডেরও মনে পড়ে যায় ছেলেকে হারানোর অপরাধ বোধ সে কতটা ভেঙে পড়েছিল কারণ তার মনে গেঁথে গিয়েছিল সবকিছুর জন্য সেই দায়ী। সেই কষ্ট ভুলতে সে অতিরিক্ত মদ্যপান শুরু করেছিল। তবে ভালো দেখছিল কঠিন সময় তাদের বন্ধুরা তাদের পাশে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি সামনে নেয়। শহরে ফিরে এসে রেনোড আবার সৈনিকের মতো কাজ শুরু করে। কঠোর পরিশ্রম করে একটা বাড়িও কিনে ফেলে। আর্থারের স্মৃতি এখনো তাদের হৃদয়ে রয়ে গেছে কিন্তু অ্যালিস আর রেনো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। তবুও মাঝে মধ্যে ছেলের কথা মনে পড়লে তারা আবেগে ভেসে যেত। হঠাৎই তারা আর্থারের কণ্ঠস্বর শুনতে পায়। দুজনে চমকে উঠে দাঁড়ায়। আর্থার পরিষ্কারভাবে জানে এটা কোনো ম্যাজিক্যাল মাশরুমের প্রভাব না। সে সত্যি তাদের সঙ্গে কথা বলছে আর সে তাদেরকে জানে আমি বেঁচে আছি এবং বর্তমানে আমি এলফদের রাজ্যে রয়েছি। যোগাযোগের জন্য সে একটি বিশেষ জাদুঘর স্পেল ব্যবহার করছে। সে আরো বলে সে বাড়ি ফিরতে চায় কিন্তু এখন ফিরে আসা সম্ভব না কারণ তার শরীরে কিছু সমস্যা হয়েছে যার চিকিৎসা জরুরি। আর চিকিৎসা শেষ হতে সে বাড়ি ফিরে আসবে। ছেলেকে জীবিত জেনে তার বাবা মায়ের চোখে অশ্রু গড়িয়ে পড়ে। সেটা আনন্দের অশ্রু যার ভিতরে লুকিয়ে আছে গভীর কষ্ট। আর তার তাদেরকে বলে পরের কথা না হওয়া পর্যন্ত নিজেদের যত্ন নিতে। তারপর জানে সে তাদের কতটা ভালোবাসে। কথাটা বলতে বলতে তার গলা ঘুরে আসে, চোখের জল পড়তে তার মনোযোগ ভেঙে যায় আর জাদুর প্রভাব শেষ হয়ে যায়। এরপরে নিজেকে সামনে নিয়ে আর্থার শান্তভাবে ব্যারিয়ানের কাছে তার শিষ্য হওয়ার অনুরোধ করে। কিছুক্ষণ পর তারা প্রাসাদে পৌঁছায়। সেখানে ব্যারিয়ান তার ছেলেকে আদেশ দেয় সবাইকে জানিয়ে দাও যে আর্থার আমার শিষ্য হতে যাচ্ছে। অ্যালভিন এই সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হয় না কিন্তু ব্যারিয়ান স্পষ্ট করে দেয় যদি আর্থারের কারণে কোনো সমস্যা হয় তার সম্পূর্ণ দায়িত্ব সে নেবে। এই কথা শুনে অ্যালভিন এবং তার স্ত্রীর প্রথম মনোভাবে কিছুটা নরম হয়। তারা আনুষ্ঠানিকভাবে আর্থারকে রাজ্যে স্বাগত জানায় এবং আগের আচরণের জন্য ক্ষমাও চায়। আর্থার লক্ষ্য করে এলফরাজ এখনো তার পিতার সামনে নিজেকে ছোট মনে করেন। এই ভেবে তার মুখে হালকা তৃপ্তির হাসি ফুটে ওঠে আর সে অভ্যর্থনা গ্রহণ করে অ্যালভিনের সাথে হাত মিলায়। আর তখনই টেসিয়া তার স্বভাবসুলভ ভঙ্গিতে মাঝখানে এসে পড়ে আর সে তার বাবাকে বলে যদি সত্যি আর্থারকে অতিথি হিসেবে গ্রহণ করা হয় তাহলে তাকে আর্থারের সঙ্গে বাইরে যাওয়ার অনুমতি দিতে হবে কারণ সে পুরো শহরটা তাকে ঘুরিয়ে দেখাতে চায়। পিতা শেষ পর্যন্ত না করতে পারেন না। টেসিয়া তখন খুশিতে আর্থারের হাত ধরে টেনে নিয়ে যায়। পথে পথে সে উত্তেজিত হয়ে বিভিন্ন খাবার দোকান আর জায়গার কথা বলতে থাকে। এই সময় আর্থার অসাবধানতা বশত এক সোনালী চুলের ছেলের সঙ্গে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে ক্ষমা চায় কিন্তু ছেলেটি তাকে ঘৃণ্য বলে অপমান করে আর বলে তার গায়ে নাকি মানুষের গন্ধ লেগে আছে। সে তাচ্ছিল্যের সুরে জানায় ব্যারিয়ান তাকে গ্রহণ করলেও তাতে কিছুই যায় আসে না কারণ সে সবসময় একজন আউটসাইডার থাকবে। আর্থার বুঝতে পারে না এই ছেলেটার সমস্যা কি আর তখন আরো কয়েকদিন শেষে তাকে মানব জগতে ফিরে যেতে বলে কটাক্ষ করতে থাকে। এশিয়া তাদের চুপ করতে বলে এবং আর্থারকে বোঝায় এসব কথায় কান না দিতে কিন্তু ততক্ষণে আর্থারের মন কিছুটা গম্ভীর হয়ে গেছে। সোনালী চুলে সেই ছেলেটি যার নাম হচ্ছে ফ্রেশে নিজে আর্থারকে বদলে নেওয়ার সুযোগ দেয়। সে টেসিয়াকে প্রস্তাব দেয় মানুষের বদলে তাকে সঙ্গে নিতে। টেসিয়া সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করে। তখন আর্থার ইচ্ছে করে ফের নাম ভুল উচ্চারণ করে এবং এমন ভান
করে যেন সে তার পরিচয় জানেই না। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, অপমান সহ্য করতে না পেরে সে মাটিতে রুমাল ছুঁড়ে ফেলে আর আর্থারকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। টেসিয়া বাধা দিতে চায় এবং সতর্ক করে দেয় যদিও সে নোবেল, কিন্তু যদি তার দাদা শিষ্যের সঙ্গে কিছু ভুল করে তাহলে ফল ভালো হবে না। কিন্তু সে জবাব দেয় তার বাবা তাকে শিখিয়েছেন অপমান সহ্য না করতে। সে কটাক্ষ করে আর্থারকে জিজ্ঞেস করে, তুই কি বেটা পালিয়ে যাবি? আর্থার অবাক হয়ে দেখে রাজ্যের যুদ্ধ এতটাই স্বাভাবিক যে কেউ তা থামাতে আসে না। কিছুক্ষণ ভেবে সে লড়াই করার জন্য নেমে না আর টেসিয়া রেফারি হয়। যখনই টেসিয়া ফাইট করার সংকেত দেয় সে পুরো গতিতে আর্থারের দিকে ছুটে আসে, কিন্তু আর্থার তাকে শুধুমাত্র একটা ঘুষি মেরে তাকে অচেতন করে ফেলে। এত নাটক করার পর এমন সহজ জয়ে আর্থার একটু হতাশই হয়েছিল আর সে ভেবেছিল লড়াইটা হয়তো একটু কঠিন হবে। টেসিয়া তখন হেসে বলে, এটা তো হওয়ারই কথা ছিল। তারপর সে আর্থারের হাত ধরে ভিড় থেকে দূরে সরে যায়। এরপর তারা বাজারে ঘুরে বেড়ায়, স্ন্যাক খায়, লাইব্রেরি আর কয়েকটি দোকানেও যায়। এরপরে বিশ্রামের জন্য প্রাসাদে ফিরে আসে। টেসিয়া আর্থারকে জিজ্ঞেস করে সে কি তার ট্রেনিং নিয়ে এক্সাইটেড। আর্থার খুব একটা আগ্রহ দেখায় না এই বিষয়ে, কারণ ব্যারিয়ান আগেই তাকে বলেছে প্রশিক্ষণ হবে অত্যন্ত কঠিন, কিন্তু সে এটাও বলেছিল টিকে থাকতে পারলে ফল হবে অসাধারণ। শেষ পর্যন্ত আর্থার প্রশিক্ষণের জন্য প্রস্তুত হয়। টেসের সামনে দৃঢ় কণ্ঠে জানায় সে নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজে নিতে চায় এবং এর জন্য সে কঠোর পরিশ্রম করবে। টেসও উত্তর দেয় যে সেও কঠোর পরিশ্রম করবে। এরপর আর্থার টেসকে জিজ্ঞেস করে সে কোন লক্ষ্য অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে চায়। হাসতে হাসতে সে উত্তর দেয়, কোনো বিশেষ কারণে না, শুধু তোমার সাথে মোকাবেলা করার জন্য। পরের দিনে আর্থারের প্রশিক্ষণ শুরু হয় এবং চোখের পলকে 3 বছর কেটে যায়। টেসিয়া এবং আর্থারের সম্পর্ক আগের মতোই থাকে, কেবল একমাত্র পার্থক্য হলো এখন টেসিয়া তাকে জাগানোর জন্য তার পায়ের উপর নিজের শক্তি ব্যবহার করে, যা আর্থারকে ব্যথায় চিৎকার করে উঠতে বাধ্য করে এবং সে অভিযোগ করে। দুইজনই তখন বাইরে চলে আসে এবং সামনে রাজা আর রানীকে একটু সবার উদ্দেশ্যে যেতে দেখাচ্ছে। আর্থার এক মুহূর্তের জন্য ভাবতে থাকে তারা আসলে কোথায় যাচ্ছে। হঠাৎই টেস সামনে এসে বড় একটা বার্গার রেখে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এটি খাও, এটা সেরা জিনিস, 1 নম্বর বদমাশ বানিয়েছে। আর্থার আনন্দে তা গ্রহণ করে, কিন্তু মজার ভঙ্গিতে টেসকে প্রশ্ন করে এটা কে তৈরি করেছে। এটা শুনে টেসিয়া রাগে জ্বলে ওঠে। সে রাগে সরাসরি আর্থারের উপর আক্রমণ করে। আর্থার তার আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে প্রশিক্ষণ মাঠে পৌঁছে যায়, যেখানে ব্যারিয়ান তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছে। ব্যারিয়ান তাদের সঠিকভাবে লড়াই করতে বলে এবং তাদের কাঠের তলোয়ার হাতে ধরিয়ে দেয়, কিন্তু সে জানে আর্থার তার প্রশিক্ষণের দ্বিতীয় স্তরের জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্র্যাকটিস সেশন শেষ হওয়ার পর টেস সম্পূর্ণ ক্লান্ত হয়ে মাটিতে পড়ে থাকে, নিঃশ্বাসও ঠিকমতো নিতে পারছে না। এই সময় ব্যারিয়ান আর্থারকে ম্যাজিকের বেসিক শেখাচ্ছে। যখন কেউ তার মানা শক্তি স্থিতিশীল করতে পারে তখন ম্যাজিকের 4টি মূল উপাদানের মধ্যে যে কোনো একটি অর্জন করতে পারে। কোন উপাদান মিলবে তা নির্ভর করে তাদের উপরে। এলফরা বিশেষভাবে উড ম্যাজিকের ক্ষেত্রে প্রাকৃতিকভাবে শক্তিশালী। ব্যারিয়ান জানায় ডোয়ার্ফরা আর্ট ফায়ার ম্যাজিকের বিশেষজ্ঞ হয় আর হিউম্যানরা বাহ্যিকভাবে 4টি উপাদান ব্যবহার করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কাছে সাধারণত একটি উপাদানই থাকে আর প্রতিটি মানুষ 4টি উপাদান ব্যবহার করতে পারে না। টেসিয়া তখন তার দাদাকে প্রশ্ন করে যখন আর্থার তার শরীর শক্তিশালী করছিল তখন সে তাকে ম্যাজিক ট্রেনিং কেন দেয়নি, যখন কি সে নিজে ট্রেনিং নিয়েছিল। ব্যারিয়ান শান্তভাবে উত্তর দেয় আর্থার দুর্বল। এই কথা শুনে আর্থার রেগে যায়। এরপরে তিনি ব্যাখ্যা করেন আর্থারের মধ্যে একটি শক্তিশালী বিস্ট পাওয়ার রয়েছে যা তার শরীর এবং মানাকরের মধ্যে ভারসাম্য নষ্ট করে। এটা শুনতে হঠাৎ তার বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব করে। ব্যারিয়ান তাকে বলে এই ব্যথা সেই বিস্ট পাওয়ারের জন্য। টেসিয়া পরিস্থিতি হালকা করতে তাকে নিয়ে মশকরা করতে থাকে এবং ম্যাজিক দিয়ে তার উপরে আক্রমণ করে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। আর্থার উত্তর দেয় যখন কেউ আমাকে আঘাত করবে তখন ব্যথা তো অবশ্যই পাবো। এরপরে ব্যারিয়ান গম্ভীর আওয়াজে বলে এখন আর্থারের জন্য তার শরীরে লুকানো বিস্ট পাওয়ার ব্যবহার করার সময় এসেছে। যদি সে এটা সফল হয় তখন তার আর ব্যথার অনুভব হবে না এবং সে একটি ট্রু বিস্ট ট্রেনার হয়ে যাবে। আর্থার মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। সে মাটিতে বসার সঙ্গে সঙ্গে ব্যারিয়ান তার শক্তি একত্র করতে শুরু করে। সে বলে আমি তোমার কঠোর পরিশ্রমের পারফরমেন্স দেখাবো, যদিও এটি কিছুটা গরম লাগতে পারে কিন্তু তুমি সহ্য করতে পারবে। এরপর সে তার মানা আর্থারের শরীরে প্রবাহিত করে। আর্থার তখন চিৎকার করে ওঠে। হঠাৎ সিলভা আর্থারের ভিতরে রাখা শক্তিশালী মানা অ্যাক্টিভেট করে দেয় আর ব্যারিয়ানের মানা ফোর্সফুলি রিপেয়ার হয়ে যায়। সেই জোরদার ঘটনার বয়লের শব্দের কারণে ব্যারিয়ান এবং টেস দুজনে বাতাসে উড়ে দূরে গিয়ে পড়ে। তখন আর্থারের মনে কেবল একটি প্রশ্নই ঘুরছে এসব আসলে কি হচ্ছে। হঠাৎ সেই মনস্টার এনার্জি সম্পূর্ণ ব্যবহার হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। টেস আর ব্যারিয়ান তাড়াতাড়ি তার কাছে এগিয়ে আসে। সেই মুহূর্তে আর্থারের চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং সে অচেতন হয়ে যায়। কিছুক্ষণ পর আর্থারের চোখ খোলা, সে নিজেকে প্রাসাদে খুঁজে পায়, যেখানে ব্যারিয়ান শান্তভাবে তার পাশে দাঁড়িয়ে আছে। বুড়ো এলফ প্রথমে আর্থারের অবস্থার দিকে মনোযোগী হয় এবং তারপর সে তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার বিস্ট পাওয়ারের সম্পর্কে কিছু জানো। আর্থার তখন জানে একটি ড্রাগন তাকে এই পাওয়ার দিয়েছে। এটা শুনতে ব্যারিয়ান আশ্চর্য হয়ে যায়, কারণ সে এটা একেবারে প্রত্যাশা করেনি। ব্যারিয়ান তাকে সরাসরি বলে এই বিষয়টা যে কোনো মূল্যে গোপন রাখতে হবে, কারণ ড্রাগন স্বয়ংক্রিয়ভাবে অনাকাঙ্ক্ষিত ভ্রমণ আকর্ষণ করে। আর্থার তাকে ধন্যবাদ জানায়। তখন ব্যারিয়ান তাকে আরো একটি সুখবর দেয়, সে 4 মাসের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবে। এই কথা শুনে আর্থার উত্তেজনা এবং বিভ্রান্ত বিছানায় লাফ দেয়। আর্থার বলে মানের বিশ্বের গেট খোলার আগে আমার এখানে আরো 2 বছর থাকার কথা ছিল। ব্যারিয়ান ব্যাখ্যা করে 3 রাজ্যের যুবকদের জন্য একটি সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম অনুষ্ঠিত
হতে যাচ্ছে। এই জন্য মানব বিশ্বের গেট খোলা হবে। এটা শুনে আর্থার মন কিছুটা খারাপ হয়। কারণ সে সত্যি এই জায়গাকে অনেক ভালোবেসে ফেলেছে। ব্যারিয়ান তার মাথায় হাত দিয়ে আরাম করতে বলে, কারণ আগামীকাল থেকে প্রশিক্ষণ আরো কঠিন হতে চলেছে। আর্থার তখন জিজ্ঞেস করে টিসিয়া কি এ ব্যাপারে জানে? ব্যারিয়ান জানে তার পিতামাতা সবকিছু তাকে নিজেই বোঝাচ্ছেন। সেই রাতে যখন আর্থার নিজের বিছানায় শুয়ে ফেয়ারওয়েল সম্পর্কে ভাবছিল, আর তখনই ৩ বছর ধরে তার কাছে রাখা ক্রিস্টাল ডিমটি হালকাভাবে কাঁপতে শুরু করে। আর্থার ভয়ে উঠে বসে এবং যখনই ডিমটি ক্র্যাক হয় তার মনে বছরের বিভিন্ন মুহূর্ত ঘুরতে থাকে। কিন্তু যখন সেই ডিমের ভিতর থেকে টাইনি টেবিল ড্রাগন বের হয়, আর্থার তার কিউটনেসে পুরোপুরি গলে যায়। সে তার সঙ্গে খেলতে চায়, কিন্তু হঠাৎ ছোট ড্রাগনটি তাকে কামড় দেয় এবং তার বাহুতে একটি ম্যাজিক্যাল মার্ক সেরে যায়। আর্থার বুঝতে পারে না এগুলো কি হচ্ছে, কিন্তু সে কামড় দেওয়ার জন্য ড্রাগনকে ক্ষমা করে দেয়। হঠাৎ সেই ম্যাজিক্যাল চিহ্নের কারণে আর্থার ড্রাগনের কণ্ঠ টেলিপ্যাথির মাধ্যমে শুনতে পায়। ছোট্ট ড্রাগন তাকে বাবা বলে ডাকছে। আর্থার সেই মুহূর্তে ড্রাগনের নাম সিলভিয়ার স্মৃতিতে সিলভি রাখার সিদ্ধান্ত নেয়। পরের সকালে যখন সবসময়ের মতো টেস আর্থারকে জাগাতে আসে, সে সিলভিকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে। আর্থার দ্রুত ঘুম থেকে উঠে এবং ভাবতে থাকে আবার কি নাটক হবে। কিন্তু যখন সে টেসকে সিলভিকে হাত করতে দেখে, যেহেতু ড্রাগনটি তার খুবই কিউট, আর্থার সিদ্ধান্ত নেয় যে সে এখন আবার ঘুমাবে। কিছুক্ষণ পরে তারা ট্রেনিং গ্রাউন্ডের দিকে বের হয়, আর টেস বারবার সিলভিকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু ড্রাগনের এটা একেবারেই পছন্দ হয় না। শীঘ্রই তারা ব্যারিয়ানের অবস্থানে পৌঁছায় এবং রিয়েল ড্রাগন দেখার পর সঙ্গে সঙ্গে বুড়ো এলফ্রা হার্ট অ্যাটাকের শিকার হয়ে যায়। এরপর আর্থার তাকে পুরো গল্প বলে যে কিভাবে সিলভির জন্মের পর থেকে ঘটনা ঘটেছে। ব্যারিয়ান দ্রুত বুঝে যায়, কিন্তু যদি মানুষেরা ড্রাগনের ব্যাপারে জানে তাহলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে যাবে। এই জন্য সে আর্থারকে পরামর্শ দেয় এটাকে শুধুমাত্র রিয়ার মানা বলে গোপন রাখতে হবে। ব্যারিয়ান মনে করে এটি যথেষ্ট হবে, কারণ বেশিরভাগ মানুষ বিশ্বাসই করবে না যে ড্রাগন আসলে এক্সিস্ট করে। এরপর ব্যারিয়ান ঘোষণা করে আর্থার এখন একটি বিস্টিমার হয়ে গেছে। এই জন্য ভবিষ্যতে ট্রেনিং এ তার মানা করে এবং বিস্ট উভয়ই অন্তর্ভুক্ত হবে। সে স্পষ্টভাবে বলে রিয়েল কমব্যাটের চেয়ে ভালো প্রশিক্ষণ কিছুই নেই। তখনই সে তার আসল শক্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। হঠাৎই সে শুধু তার মানা না, পুরো শক্তি মুক্ত করে দেয়, যা পরিবেশকে পুরোপুরি আনগার্লসের মতো ঢেকে ফেলে। আর যখন শক্তি সেটেল হয় তখন তাকে একটি টেরিফিক ক্রিয়েচারের মতো দেখা যায়, যা পুরোপুরি কালো এবং শক্তিশালী। এই রূপান্তরিত আর্থারকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়, আর স্বাভাবিকভাবে নিজেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তার উপর ব্যারিয়ানের আক্রমণ করার কোনো ইচ্ছা থাকে না। হঠাৎ ব্যারিয়ান তার পিছনে এসে তার কাঁধে হালকা স্পর্শ করে। আর্থার যখন ফিরে তাকায়, ব্যারিয়ান অদৃশ্য হয়ে গেছে। আর্থার ঘামতে শুরু করে, কারণ সে বুঝতে পারছে না ব্যারিয়ান এখন কোথায় আছে। আর ব্যারিয়ান তার পিছনে আসে, তখন আর্থার মজার ভঙ্গিতে বলে আমাকে সেই ভয়ানক রূপ দেখানোর পর তোমাকে থেরাপির খরচ দিতে হবে। তারপর সে হাসতে হাসতে তার নর্মাল রূপে ফিরে আসে। আর্থার বুঝতে পারে তার উপস্থিতির সঠিক ধারণা সে আগে কখনোই পায়নি। ব্যারিয়ান তখন ব্যাখ্যা করে তার বিস্ট হচ্ছে শ্যাডো প্যান্থার, যা বাতাস এবং শব্দকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এর কারণে মানানো দ্রুত শেষ হয়ে যায়। ব্যারিয়ান তখন তার তলোয়ার দিয়ে বলে এখন থেকে তোমার আসল সময় শুরু হবে। পরের কয়েকদিন আর্থার তার অধিকাংশ সময় মেডিটেশনে কাটায়, যেন সে নিজের ভিতরে বিস্ট শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে ব্যারিয়ানের মাস্টার ফর্মের সঙ্গে লড়াই করে। ধীরে ধীরে সে তার ইনার বিস্ট থেকে শক্তি আহরণ করতে শিখে যায় এবং তার বুকের ব্যথা সম্পূর্ণ দূর হয়ে যায়। সে অত্যন্ত দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং অবশিষ্ট সময় একজন সাধারণ শিশুর মতো উপভোগ করে। কয়েক সপ্তাহ পর টেস আবার আর্থারকে মার্কেটে নিয়ে যায়। সেখানে তার দেখা হয় আবার ফের সঙ্গে। আর্থার তার প্রতি অনুরাগ প্রকাশ করে, কিন্তু সে এমন রিয়েক্ট করে যেন ফে নিজে পুনরায় তাদের মুখোমুখি করেছে। আর্থার তাকে মনে রাখে না, আর এই জিনিসটা ফের মনে খোঁচা দেয়। আগের পরাজয় প্রকাশ করার জন্য সে অবিলম্বে আর্থারকে চ্যালেঞ্জ করে, কিন্তু এক ঘুষিতে পুনরায় সে হেরে যায়। এরপর টেস আর্থারকে ফের কথা মনে করিয়ে দেয়, আর তখন আর্থার তাকে সাহায্য করে উঠে দাঁড়াতে। সে কিছুক্ষণ পরে তার হাত ধরে রাখে, কিন্তু তার বন্ধুরা তাকে অ্যাটিটিউড দেখাতে মানা করে, কারণ তারা জানে সে সবসময় থেকে সেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়। এরপর আর্থার তার বন্ধুদের জিজ্ঞেস করে তারা কি কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেবে। তারা সবাই হ্যাঁ বলে, কারণ প্রায় সব নোবেল অংশ নিচ্ছে। আর্থার তখন জিজ্ঞেস করে টেস কি আমাদের সঙ্গে যাবে, কিন্তু ওরা সবাই চুপ হয়ে যায়, কারণ তারা জানে সে যাবে না। সে পরিবেশ হালকা করতে বলে তারা ফাজার প্রিন্সকে পুনরায় হারানোর ঝুঁকি নিতে পারবে না, কিন্তু এটা শুনে টেস রেগে যায় এবং তার শক্তি প্রদর্শনের জন্য এক পাঁচ দিয়ে ফেকে ধীরে ফেলে দেয়। এটা দেখে আর্থার পুরোপুরি আতঙ্কিত হয়ে যায়। এর আগে টেস আরো কাউকে মারবে, সে টেসের হাত ধরে নিয়ে চলে যায় এবং একটি শান্ত জায়গায় যায়। সেখানে সে চিৎকার করে বলে তোমাকে প্রিন্সেসের মতো আচরণ করতে হবে, কারণ নিজের লোকদের প্রতি আক্রমণমূলক আচরণ রয়্যাল কন্ডাক্ট হয় না। এটা বলার সময় আর্থার নিজে হালকা অবসাদ অনুভব করে, কারণ তার আগের জীবনে সে নিজে কিং ছিল এবং সে তার প্রজাদের সাথে অনেক খারাপ আচরণ করেছিল। তখন টেস তার অনুভূতি প্রকাশ করে আজকাল আমি মানসিকভাবে অনেক সমস্যায় আছি, কারণ আর্থার তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। আর এই চিন্তা তাকে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু আর্থার তার অনুভূতিকে বোঝার বদলে তাকে বয়স্ক মানুষের মতো উপদেশ দিতে থাকে। টেস এটা শুনে এখান থেকে পালিয়ে চলে যায়। আর্থার কিছুটা দুঃখ অনুভব করে এবং গিল্টি ভরে উঠে। রাতে সে বুঝতে পারে টেসের ভাবনাকে সে হার্ট করেছে। এই জন্য সে কিছু জোনাকি পোকার সাথে নিয়ে চুপচাপ টেসের ঘরে যায় এবং তার সাথে বাইরে হাঁটতে যেতে বলে, কিন্তু যখন তারা জঙ্গলের সীমানায় পৌঁছায় টেস নার্ভাস হয়ে যায়।
কারণ সেখানে যাওয়া নিষেধ আছে। আর্থার তাকে শান্ত করে বলে ওখানে যাওয়া ঠিক হবে, আমি তোমাকে রক্ষা করব। কিছুক্ষণ পরে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে তার প্রথমবার দেখা করেছিল। আর আর্থার তাকে জানায় যে সময় তারা যে নেকড়েগুলোকে মুক্ত করেছিল তারা এখনো নিরাপদ এবং সুস্থ আছে। এরপর তারা খোলা মাঠে আগুন জ্বালায় আর টেস ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে মৃত গাছের টুকরোতে একটা ভূত দেখতে পায় এবং সে চিৎকার করে ওঠে। আর্থার হালকা মজা তাকে টিস করতে থাকে। এরপরে টেস আর্থারকে হিউম্যান ওয়ার্ল্ডের ব্যাপারে প্রশ্ন করে। আর্থার জানায় আমি নিজেও পুরোপুরি জানি না, কারণ আমি আগে পর্যবেক্ষণ করার সুযোগ পাইনি। টেস আক্ষেপ করে বলে যদি তুমি সবসময় এখানে থাকতে পারতে, কিন্তু আর্থার কিছু বলার আগে সে ঘুমিয়ে পড়ে। আর খুব তাড়াতাড়ি আর্থারে যাওয়ার সময় হয়ে যায়। সবাই তাকে বিদায় জানাতে একত্রিত হয়, কিন্তু টেস সেখানে উপস্থিত থাকে না। ব্যারিয়ান তাকে রয়্যাল ফ্যামিলির কম্পাস উপহার দেয় যেন পরের বার আবার ফিরে আসলে পথ ভুলে না যায়। আর্থার ভাবতে থাকে হয়তো টেস অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। এই জন্য সে এলফদের সাথে হিউম্যান কিংডমের দিকে যাত্রা শুরু করে, যেখানে তারা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে যাচ্ছে। যখনই গেট খুলে হঠাৎ টেস দ্রুত দৌড়ে আসে, কিন্তু হুচট খেয়ে পড়ে যায়। আর্থার তৎক্ষণাৎ তার কাছে পৌঁছে তাকে তুলে ধরে। টেসিয়া তাকে নিজের খেয়াল রাখার কথা বলে, আর তখন আর্থার তাকে গলায় জড়িয়ে ধরে বলে আমি তোমাকে খুব মিস করবো। এটা শুনে টেসিয়া কাঁদতে থাকে, কিন্তু তাদের ইমোশনাল বিজয় খুব বেশি সময় স্থায়ী হয় না, কারণ হিউম্যান ওয়ার্ল্ডের গেট পুরোপুরি খুলে যায়। আর্থার ফের ক্যারেজে বসে ভাইরাস ফ্লোটিং সিটিতে পৌঁছে, যেখানে তার বাবা মা থাকে, আর সে তাদের সঙ্গে দেখা করতে অনেক এক্সাইটেড। তাদের দেওয়া ঠিকানায় সে পৌঁছে এক মুহূর্তে মানসিকভাবে প্রস্তুতি নেয় এবং দরজা ঠকঠকায়। দরজা তার ছোট বোন খুলে দেয় এবং তার পিছনে তার বাবা মা ছুটে আসে। তাদের দেখে আর্থারের চোখ ভিজে যায়, মুখে হালকা হাসি ফোটে এবং সে বলে আমি বাড়ি পৌঁছে গেছি। অ্যালিসা আর রেনো তাদের চোখে বিশ্বাস করতে পারে না এবং তাকে শক্ত করে আলিঙ্গন করে। আর্থার তার দিকে তাকিয়ে অনুভব করে এটাই সেই বোন যার জন্য সে নিজের প্রাণও দিতে পারে। আর্থার তার সামনে হাঁটু গেড়ে বসে নিজের পরিচয় দেয়। এলেনা তার ভাইকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। ঘরে ঢুকতে অ্যালিসা একটানা প্রশ্নের ঝড় বইয়ে দেয়। আর্থার তাকে শান্ত করে বলে আমি পুরোপুরি ঠিক আছি। রেনোডো অ্যালিসাকে বলে তোমার ছেলেকে বেশি বিরক্ত করো না। এই সময় এলেনা কিছুটা জেলাস ফিল হয় যে আর্থারকে কতটা চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু তার মা তাকে বোঝায় এটাই সেই ভাই যার গল্প সে এতদিন শুনেছে। তখন সে মৃদু হেসে বলে সেও তার সঙ্গে দেখা করার জন্য ভীষণ আগ্রহী ছিল। আর তখনই ছোট্ট গ্রামের সিলভি লাফিয়ে তার কোলে এসে পড়ে। পরিবেশ শান্ত হলে আর্থার তার আলাদা হয়ে যাওয়ার পুরো ঘটনা খুলে বলে। তবে সে সিলভার আসল পরিচয় গোপন রাখে, কারণ সে জানে না তার বাবা মা কিভাবে প্রতিক্রিয়া জানাবে। আর সে শুধু জানে এক রহস্যময় ঘটনার কারণে সে বেঁচে গিয়েছিল। পরে এলফদের রাজ্যের প্রশিক্ষণ নিয়েছে এবং নিজের অসুস্থতা চিকিৎসা করিয়েছে। সিলভি যে আসলে তার ইনারির শক্তির সঙ্গে জড়িত সেই কথাও গোপন রাখে। শুধু বলে সিলভি একটি মা না, বেশি যার মা বেঁচে ছিল না, এই জন্য সে তাকে দত্তক নিয়েছে। তার বাবা মার বেশি কিছু জানতে চান না, তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো তাদের ছেলে জীবিত আছে। হঠাৎ রেনো আর্থারের মানা করে স্কট সম্পর্কে জানতে চায়, আর অ্যালিসা তাকে সঙ্গে সঙ্গে বকাঝকা করে বলে ছেলে এতদিন পরে বাড়ি ফিরেছে আর এখনো সত্যির কথা তুমি বলছো। আর্থার হেসে আগে তাদের কাজের খবর নেয়। রেনো গর্ব করে জানে সে এখন একটি বিখ্যাত অকশন হাউসের সিকিউরিটি ট্রেনার। এরপরে রেনো আরো জানে 2 বছর আগে তার মানা কোড ডার্ক ওয়ারের স্টেজে পৌঁছে গেছে, যা মাঝারি স্তরের শক্তি হিসেবে ধরা হয়। আর্থার সত্যি মুগ্ধ হয়, সে জানে এখানে পৌঁছাতে কতটা পরিশ্রম লাগে। আর সে নিজে এখন লাইট ওয়ান স্টেজে মাত্র এক ধাপ নিচে আছে। রেনো মজা করে তাকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করে দেয়। সবাই হাসিতে মশগুল হয়ে যায়। তখনই কয়েকজন লোক ঘরে ঢুকে। একজন নিজেকে ভিনসেন্ট বলে পরিচয় দেয় এবং জিজ্ঞেস করে তার ছেলে কি সত্যি জীবিত আছে। আর্থার ভিতরে ভিতরে সতর্ক হয়, পরে জানা যায় ভিনসেন্ট সেই অকশন হাউসের মালিক, আর এই বাড়িটাও তার। আর্থার ভদ্রভাবে ভিনসেন্ট ও তার স্ত্রীকে শুভেচ্ছা জানায়, আর সিলভির কিউটনেসের কারণে ভিনসেন্টের মেয়ে লিলিয়ার সঙ্গে দ্রুত বন্ধুত্ব হয়ে যায়। এরপর রেনো ঘোষণা করে সে বাগানে আর্থারের সঙ্গে একটা ফাইট করবে, আর ভিনসেন্টকে ফাইট দেখার আমন্ত্রণ জানায়। বাগান গিয়ে সবাই অবাক হয়ে যায়, কারণ আর্থারের মানা করে হালকা রেড লেভেলে। এত কম বয়সে এটা প্রায় অসম্ভব। সাধারণত সেরা একাডেমির ছাত্ররা 13 বছর বয়সে স্তরে পৌঁছায়, কিন্তু আর্থারের বয়সটা মাত্র 8। এদিকে আর্থার আর রেনোডের ব্যায়াম করা শেষ হয় আর একে অপরের দিকে ধেয়ে যায়। আর্থার তার বাবার আক্রমণ থেকে পাল্টা আঘাত করে। রেনো সহজে তা থামিয়ে বলে তোমার আরো অনুশীলন দরকার, কিন্তু হঠাৎ আর্থার ব্যারেনের সামনে কৌশল ব্যবহার করে তাকে চমকে দেয়, আর সে রেনোকে কয়েক কদম পেছনে ঠেলে দেয়। রেনো এবার সিরিয়াস হয়ে বলে আর্থার এবার দ্বিতীয় সুযোগ পাবে না। সে তার মালা হাতে নিয়ে একত্র করে চারপাশে আগুনের রূপ দেয়। আর্থার এটা দেখে সত্যি অবাক হয়ে যায়। সে জানে পৃথিবীতে প্রত্যেক মালা ব্যবহারকারীদের জন্মগত দুই প্রাকৃতিক উপাদান থাকে। সেই উপাদান ব্যবহার করা তুলনামূলক সহজ, কিন্তু অন্য উপাদানের দক্ষ হতে গেলে কঠোর ট্রেনিং আর গভীর উপলব্ধি করা দরকার। রেনো নিজের শরীরে ব্লেসিং মানে ঢেকে আর্থার উপরে হামলা করতে যায়। আর্থার শুধু কোনোমতে তার আঘাত থামাতে পারে। পিছিয়ে যেতে যেতে আর্থার ভাবে তার আগে জীবনে তার কাছে কাই নামে একটা পাওয়ার ছিল, যা মানার মতো ছিল, কিন্তু পার্থক্য হলো একজন কাই মাস্টার নিজে ঠিক করতে পারে কোন উপাদান সে ব্যবহার করবে। এই জীবনে সে কোনো নির্দিষ্ট উপাদান নিয়ে জন্মায়নি, হয়তো এই কারণে সে সব উপাদান ব্যবহার করতে পারবে। তার আগের জীবনের অভিজ্ঞতা আর এই জীবনে কঠোর প্রশিক্ষণ মিলিয়ে তার পুরো আত্মবিশ্বাস রেনোকে হারাতে পারবে। সে তার হাতের মুঠিতে মানা সংগ্রহ করে, মুহূর্তে তার হাত থেকে সোনালী রঙের আলো ছড়াতে থাকে। এটা দেখে উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। আর্থার দ্রুত এগিয়ে গিয়ে
গিয়ে সোনালি শক্তি দিয়ে রেনোর জ্বলন্ত মুষ্টিকে প্রতিহত করে। সংঘর্ষ এতটাই প্রবল হয় যে এক শক্তিশালী শকওয়েভ দুইজনকে পিছনে ঠেলে দেয়। এরপরে রেনোর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে আর্থার সামনে এগোতে। তার মনে পড়ে ব্যারিয়ানের সঙ্গে প্রশিক্ষণের সময় সে কিভাবে নিজের শক্তির নিয়ন্ত্রণ বাড়িয়েছিল। সেই একই কৌশল এখন কাজে লাগছে। সে খুব দ্রুত ফায়ার এলিমেন্টের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছিল। তার ভিতরে সম্ভাবনা দেখে বৃদ্ধ সিদ্ধান্ত নিয়েছিল তাকে আরো কঠিন ট্রেনিংয়ে ঠেলে দেওয়া। এখন যখন আর্থার সেই প্রশিক্ষণের কথা মনে পড়ে সে আবারও সোনালি ওয়ারা তৈরি করে। কিন্তু এবার সেটাকে বিদ্যুতে রূপান্তরিত করে। তার শরীর থেকে বের হওয়া বিদ্যুতের ঝলক হাসে আগুন লাগিয়ে দেয়। আর রেনো শুধু হা করে তাকিয়ে থাকে কারণ আর্থার ফায়ার ম্যাজিকের উচ্চতার ফর্ম অর্জন করে ফেলেছে। আর্থার বলে এখন অবাক হওয়ার সময় না, কারণ তার কাছে এর চেয়ে বড় পরিকল্পনা আছে। হঠাৎ সে ওয়াটার ম্যাজিক ব্যবহার করে ফোয়ারার পানি নিয়ন্ত্রণ করে রেনোর দিকে আক্রমণ করে। একসঙ্গে দুই ধরনের ম্যাজিক দেখে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আর রেনোর কষ্টে পিছন দিক থেকে আসা পানির আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারে। এরপর আর্থার নিজের আক্রমণ থামিয়ে দেয় আর এক মুহূর্ত দেরি না করে রেনোর তাকে জড়িয়ে ধরে। আর সে বলে তার ছেলেকে নিয়ে সে ভীষণ গর্বিত এবং সে জানতে চায় এসব কবে শিখলো। আর্থার যেন সে সম্প্রতি শিখেছে কিন্তু এখনো সে পুরোপুরি পানি নিয়ন্ত্রণ করতে পারে না। অ্যালিস আর এলেনা ব্যাপারটা যেন খুব স্বাভাবিক ভঙ্গিতে নেয়, কিন্তু ভিনসেন্ট আর তার ওয়াক পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। তাদের আর সন্দেহ থাকে না যে আর্থার সত্যি এক অসাধারণ প্রতিভা। কিছুক্ষণ পর সবাই ভেতরে এসে ডাইনিং টেবিলে বসে। এখানে ভিনসেন্ট বলে আর্থারের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। রেনোরও সম্মতি জানিয়ে বলে সে এটা বুঝেছিল তখনই যখন 3 বছর বয়সে আর্থার এক পক্ষের চেতনা জাগ্রত করেছিল এবং সেই পুত্রের পুরো বাড়ি ধ্বংস করে ফেলেছিল। এটা শুনে ভিনসেন্ট আরো অবাক হয় আর রেনো হেসে নিজের চেয়ার থেকে পিছনে পড়ে যায়। হঠাৎ ভিনসেন্ট দাঁড়িয়ে প্রস্তাব দেয় আর্থারকে জায়গাস একাডেমিতে পাঠানো উচিত। এটা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ জায়গাস একাডেমি পুরো মহাদেশের সবচেয়ে বড় মেস প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ভিনসেন্টের স্ত্রীও আশ্বাস দেন যে টাকা নিয়ে চিন্তার কিছু নেই। তারা আর্থারের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করতে চায়। এই আশায় যে ভবিষ্যতে এটি তাদের জন্য লাভজনক বিনিয়োগ হবে। এটা শুনে অ্যালিসা ঘাবড়ে যায় আর বলে আমরা তো এটাও জানি না একাডেমি আদৌ আর্থারকে ভর্তি নেবে কিনা। কিন্তু ভিনসেন্ট আত্মবিশ্বাসের সঙ্গে জানে সে একাডেমির ডিরেক্টরকে চেনে এবং কিছু একটা ব্যবস্থা করতে পারবে। আর তখনই আর্থার বলে ওঠে যেহেতু বিষয়টি সবচেয়ে বেশি তার সঙ্গে জড়িত এজন্য তার মতামত গুরুত্বপূর্ণ। সে বলে আমি সবেমাত্র পরিবারের সঙ্গে দেখা করলাম, এত তাড়াতাড়ি তাদের ছেড়ে যেতে চাই না। ভিনসেন্ট তার কথা বুঝতে পারে আর্থার বলে সে অনুশীলনের কারণে খুব ক্লান্ত, তারপর সে সেখান থেকে চলে যায়। ভিতরে যাওয়ার সময় লিলিয়া তার পিছু নেয় কারণ তার শক্তি দেখে সে ভীষণ মুগ্ধ হয়েছিল। লিলিয়া বলে সে ভুল দিকে যাচ্ছে এবং তাকে অনুসরণ করতে বলে কারণ সে তাকে আরো ভালো জায়গা দেখাবে। লিলিয়া তাকে রেস্টুরেন্টের রান্নাঘরে নিয়ে যায় যেখানে সে সার্ভেন্টদের সঙ্গে সচ্ছন্দে কথা বলে এবং নিজের জন্য মজার কিছু খাবার বানাতে বলে। এক বৃদ্ধ দাসী তাকে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে বলে কারণ তার ওজন সম্প্রতি বেড়েছে। লিলিয়া সঙ্গে সঙ্গে পাল্টা বলে তার সৈন্যের মন্তব্য না করতে। তখনই এক দাসী আর্থারকে ফিসফিসিয়ে জানায় লিলিয়া যখন স্ট্রেসড হয় তখন সে এখানে এসে খাবার খোঁজে। এটা শুনে আর্থারের কৌতূহল জাগে। দাসী তখন আরো বলে লিলিয়াও তার বাবা মা চান সে একজন শক্তিশালী মেয়ে হোক আর এই প্রত্যাশা চাপ তাকে কষ্ট দেয়। রাতে অ্যালিসা আর রেনো আর্থারের ঘরে বসে সে বলে আর্থার ফিরে আসে তারা কতটা খুশি এবং তাকে নিয়ে কতটা গর্বিত আর তার সাথে কথা বলে। তারা জানে সে ফিরে আসতে তার অনেক খুশি হয়েছে। আর এটাও বলে যে তোমার উপরে আমরা গর্ব করি আর তুমি একদিন গ্রেট ম্যাজিশিয়ান হবে। আর্থার তাদেরকে কিছু বলতে চায় কিন্তু তাকে থামিয়ে দিয়ে বলে বাকিটা কাল বলা যাবে। তারপর তাকে শুভরাত্রি জানিয়ে ঘুমাতে দেয়। পরদিন সকালে আর্থার দৌড়ে হলে যায় কারণ তার কিছু পুরনো বন্ধু এসেছে। তারা হচ্ছে তার বাবা মায়ের পার্টির সদস্য। অ্যাঞ্জেলা তাকে এত জোরে বলে যে তার নিশ্চয়ই বন্ধু হয়ে আসে। তারপর সে ডার্কদের নামে ট্যাঙ্কের সঙ্গে হাইফাই করে। অ্যাডাম আর হেলেন ঝগড়া করতে তাকে স্বাগত জানায়। হঠাৎ জ্যাসমিন কোনো কারণ ছাড়াই তাকে তল্লাশি করতে শুরু করে। তারপর তাকে জড়িয়ে ধরে এবং ক্ষমা চাওয়ার বলে শব্দ শোনাচ্ছিল। এই ইমোশনাল মোমেন্টের পর সবাই নিজেদের মিশনের গল্প বলতে থাকে আর সবসময়ের মতো ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করতে থাকে। তাদের কথা শুনতে শুনতে আর্থার বুঝতে পারে পৃথিবীর সম্পর্কে সে এখনো খুব কম জানে আর অ্যাডভেঞ্চার হওয়া এটাকে বোঝার সেরা উপায়। কিন্তু তার পরিবারকে দেখে সে ভাবে এখনই তাদের আবার ছেড়ে যাওয়ার জন্য সে প্রস্তুত না। নিজের ঘরে ফিরে এসে আর্থার অনুশীলন শুরু করে। সে তার পাওয়ারকে এমনভাবে ফোকাস করার চেষ্টা করে যেন সময় তার জন্য ধীর হয়ে যায়, কিন্তু সেই অবস্থাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। আর হোঁচট খেয়ে পড়ে যায় তখনই সে ভাবে নিজের প্রিয়জনদের রক্ষা করতে হলে তাকে দ্রুত আরো শক্তিশালী হতে হবে। আর সেই মুহূর্তে সিলভিয়া এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর্থারও তাকে আলিঙ্গন করে কিন্তু হঠাৎ সে অদ্ভুত একটা গন্ধ টের পায়। সে এক মুহূর্তে থামে আর সে কিছু না ভেবে তাকে সরাসরি গোসল করাতে নিয়ে যায়। এরপর তার পুরো পরিবার সেখানে এসে হাজির হয় এবং হাসতে হাসতে জানায় এখন তার জীবন আগের চেয়ে অনেক বেশি কোলাহলপূর্ণ হতে চলেছে আর এখন তার গ্রুমিং এর পালা। এরপর আর্থার নিজেকে এমন এক চেয়ারে বসে থাকতে দেখে যেখানে বসা মাত্রই মনে হয় তার পুরো মেকওভার শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সে একদম ফ্রেশ হেয়ারকাট পায়। তাকে দেখে তার মা আর বোন প্রায় গলে যায় মগ্নতায়। আর্থার একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে তো প্রস্তুতির দরকারটা কি। তখন লিলিয়ার মা তাকে জানায় পরের বার তাদের অকশন হাউসে নিয়ে যাবে আর সে যদি আমার অবসর দেখায় তাহলে সেখানে নিয়ে যাওয়া সম্ভব না। তারপর হালকা হাসি দিয়ে সে আরো বলে আজ তাদের জায়াস সিটিতে ভর্তি নিয়ে যাওয়া হবে। এই কথা শুনে এলিনা এক্সাইটমেন্টে তার হাত ধরার জেদ ধরে। আর্থার রাজি হয়ে যায় কিন্তু লিলিয়া তখন বলে তার একটু ঈর্ষা হচ্ছে কারণ আর্থার আসার আগে এলিনা সবসময় তার সঙ্গে থাকতো। এরপর সবাই মিলে শহর ঘুরতে বের হয়। পথে মজা করে আর্থারের স্ট্যাচুর আঙ্গুলে হেয়ারটাই বেঁধে দেয়। হঠাৎই কয়েকজন ছেলে এসে তার মাথায় হেয়ারটাই মেরে
আস্তে আস্তে চলে যায়। আর্থার অবাক হয়ে জিজ্ঞেস করে এরা আসলে কারা ছিল। লিলিয়া জানায় তারা জাইরাস ম্যাজিক একাডেমির ছাত্র। আর যেহেতু সমাজে তারা প্রায় রাজকীয় মর্যাদা পায়, এজন্য তারা বেশিরভাগ লোক অ্যাটিটিউড আর দেমাগী হয়। আর্থার প্রশ্ন করার আগে পাশে একটি দোকান থেকে আর্থার অদ্ভুত এক পরিচিতি শক্তি অনুভব করে। সে দ্রুত দোকানের ভিতরে ঢুকে আর সেখানে বিভিন্ন প্রাণের কোষ সাজানো আছে। লিলিয়ার মা ব্যাখ্যা করেন এগুলো ম্যাজিক্যাল ডিসপ্লে থেকে সংগ্রহ করা মানা কোড, যা একজন মানুষকে আরো বেশি শক্তিশালী করতে ইউজ করা হয়। আর্থারের জন্য বিষয়টা একেবারে নতুন ছিল, কারণ সে কখনো ভাবেনি প্রাণী থেকে মানা কোড বের করা যায়। এরপরে তাকে জানানো হয় কোডের দাম নির্ভর করে তার প্রবাহের ভিতরে থাকা ব্রিস্ট ওয়েলের উপরে। কিছু বিরল কোডের দাম এত বেশি যে তা দিয়ে আর্থার ও তার পরিবার প্রায় 250 বছর বিলাসী জীবন কাটাতে পারবে। এরপরে লিলিয়ার মা হালকা ভঙ্গিতে বলেন খুব তাড়াতাড়ি তাদের অপশন হবে, কিছু কোড বিক্রি হবে। আর্থার চাইলে যে কোনো একটা সুই দেখতে পারে, কিন্তু আর্থার মনে মনে ঠিক করে সে তা করবে না। অন্যদিকে লিলিয়া নার্ভাস হয়ে তার মাকে বলে সে নিজেও একটা কোড নিতে চায়, কিন্তু তার মা স্পষ্টভাবে না করে দেন আর বলেন কোড নিলে যে সে নিশ্চিতভাবে জাদুকরী হবে তার কোনো গ্যারান্টি নেই। উপরন্তু এগুলো ভীষণ দামি। লিলিয়া বলে সস্তা বিকল্প তো আছে, কিন্তু তার মা আর কিছু শুনতে চায় না। এই কারণে লিলিয়ার মন পুরো সময় খারাপ থাকে। তাকে দেখে আর্থারের ভিতরে কষ্ট হয়। লিলিয়াকে একা চলে যেতে দেখে সে তার পিছু নেয় আর তাড়াহুড়া না করতে বোঝাতে চায়। লিলিয়া একটা মানবশালে ঢুকে যেখানে তার নজর যায় কিছু সস্তা অ্যানিমেল কোডের উপরে, যেগুলো সে নিজের পকেট মানি দিয়ে কিনতে পারে। কিন্তু যখন আর্থার তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি নিশ্চিত, লিলিয়া তখন চমকে ওঠে। আর্থার তার মায়ের কথাগুলো পুনরাবৃত্তি করে আর তাকে এত ইমোশনাল হতে না বলে। এটা শুনে লিলিয়া ফেঁপে যায়। সে আগে বলে আর্থার কখনোই তার অনুভূতি বুঝবে না, কারণ সে বিশ্বাস আলাদা। আর্থার তাকে শান্ত করাতে চায়, কিন্তু লিলিয়া তাকে সরাতে গিয়ে পিছন থেকে আসা এক ছেলের সঙ্গে ধাক্কা খায়। আর সে হচ্ছে জাইরাস ম্যাজিক একাডেমির ছাত্র। লিলিয়া সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, কিন্তু ছেলেটি তাচ্ছিল্য করে বলে কেন হাফ ব্রেক নেই। সে লিলিয়াকে ভয় দেখাতে শুরু করে। তখন আর্থার এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। শব্দ শুনে দোকানদারও সেখানে চলে আসে, কিন্তু যখন সে একাডেমির ছাত্রদের দেখে সে পিছনে সরে যায়। দেমাগী ছেলেগুলো লিলিয়াকে আরো বিরক্ত করতে চায় আর তাদের একজন আঙুলের ডগায় ছোটা আগুনের শিখা জ্বালায়। আর্থারও নিজের ম্যাজিক শক্তি অ্যাক্টিভেট করে আর তখনই লিলিয়ার মা সেখানে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে দুইজনকে ম্যাজিক বাতিল করতে বলে। প্রথমে ছাত্ররা তার মাকে হুমকি দেয় মাঝখানে না আসতে, কিন্তু যখন তারা জানতে পারে লিলিয়ার বাবা সেই অপশন হাউসের মালিক, যে প্রতি বছর ম্যাজিক একাডেমিকে মোটা অনুদান দেয়, তখন তাদের মুখের ভাব বদলে যায়। ছাত্ররা শেষ পর্যন্ত সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার সময় লিলিয়াকে কটাক্ষ করে বলে তার মতো লুজার মেয়েরা একাডেমিতে শুধু টাকার জোরে সিট কিনতে পারবে। এই কথা শুনে আর্থারের রক্ত গরম হয়ে ওঠে আর সে প্রায় মারামারি শুরু করে দিত, কিন্তু লিলিয়া তাকে থামায়, কারণ সে মনে মনে ছেলেগুলোর কথা শুনে কিছুটা হলেও একমত। পরে সবাই যখন বাড়ি ফিরে আসে, ভিনসেন্ট এই কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়ে যে লিলিয়া আর আর্থারের সঙ্গে একাডেমির ছাত্রদের প্রায় ঝগড়া হয়ে গেছে। লিলিয়া সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, কিন্তু ভিনসেন্ট তাকে আশ্বস্ত করে যে চিন্তার কিছু নেই। সে আর্থারকে বলে ভয় পাওয়ার দরকার নেই, কারণ সে ম্যাজিক একাডেমিতে এত ডোনেশন দিয়েছে যে এমন ছোটখাটো ঘটনার কারণে ভর্তি হওয়ার সম্ভাবনায় কোনো প্রভাব পড়বে না। কিন্তু লিলিয়ার মনে তখন অন্য জন বলছে, তার মনে হতে থাকে বাবা হয়তো তাকে ছেড়ে আর্থারকে একাডেমিতে পাঠাতে চায়, কারণ সে নিজে এখনো ম্যাজিক করতে পারে না। সব ভাবতে ভাবতে সে ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে সবার উপর চিৎকার করে আর সেখান থেকে দৌড়ে চলে যায়। রাতে আর্থার তাকে খেতে ডাকতে গেলে সে দেখে নিজের ঘরে নাই। একটি জানালা খোলা দেখে সে বুঝতে পারে লিলিয়া বাইরে কোথাও গেছে। এদিকে লিলিয়া একা বসে নিজের চিন্তায় ডুবে থাকে আর তার মনে পড়ে তার বাবা মা সবসময় চেয়েছে সে একজন শক্তিশালী ম্যাজিশিয়ান হবে আর একাডেমিতে যাওয়া ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু বারবার চেষ্টা করে যখন তার ম্যাজিক্যাল পাওয়ার জ্বালেনি, তখন সে ভেঙে পড়তে শুরু করে। তার উপরে বাবার সেই কথা গবেষণার কারণে তার সিট নিশ্চিত থাকবে। তার হতাশা আরো বাড়িয়ে দেয়। সে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তারপর আর্থার তার জীবনে আসার বাবা মা এখন তাকে একাডেমিতে পাঠানোর কথা বলতেছে। একজন অনিরাপদ মেয়ের জন্য এসব সহ্য করা সত্যি কঠিন ছিল। আওরি ছিল আধুনিক জাপানের একজন সাধারণ হাই স্কুল পড়ুয়া, যেখানে সে তার ছোট বোনের সাথে শান্তিতে জীবন কাটাচ্ছিল। কিন্তু সবকিছু বদলে যায় যখন তার বোন